পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায় রূপসাগরের পারের পানে উদাসী মন ধায়। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায় রূপসাগরের পারের পানে উদাসী মন ধায়। তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখে রঙিন স্বপন মাখা। তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখে রঙিন স্বপন মাখা। তোমার চাঁদের আলো মিলায় আমার দুঃখের সুখের সকল অবসান। তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, ফাগুন হাওয়ায় হাওয়ায়। বিয়ের পর কি হয় জানিস? শীত বাড়লে জামের আদরও বেশি বাইরে যায়। ডেলি গোসল ফরজ করাই ছাড়বো। তখন কি করবি? তখন তো ভোরে এই ঠান্ডা পানি দিয়ে তোর গোসল করা লাগবো না? লিপি কাঁথার ভেতর থেকে মুখ বের করে দাঁত কটমট করে তাকিয়ে নিয়ে বলে, ভাবি, এই সাত সকালে আমার গোসল নিয়ে পড়লা কেন? যখন ফরজ হবো তখন আমি আমারটা দেখবো। এখন তোমার নিজের ফরজ আদায় করো তো। আমার আজকে ফজর হয়নি। কেন? আজকে তো অনেক শীত। ভাবি ফিক করে হেসে লিপির কথা টান দিয়ে সরিয়ে বললেন, আজ আমি টাইট হইয়া রইছিলাম। এগুলো তোর জানা লাগবো না। তাড়াতাড়ি গিয়া গোসল কর। কিন্তু কেন? এ এমন ভাব দেখাইতাছিস যেন কিছুই জানিস না। লিপি বিছানায় উঠে বসে হাই তুলে গা মোড়া দিয়ে বলল, আমি আসলে কিচ্ছু জানি না ভাবি। কেন, তোর বিয়ের আলাপ আইছে জানিস না? তা তো জানি, কিন্তু এই ভোরবেলা কি হয়েছে? জামাই দেখতে আইব। তোর জামাই তো আবার মাস্টার মশাই, তাই স্কুলে যাওয়ার আগে এদিকে তোরে দেখে যাইব। আশ্চর্য, বিয়ের আগেই এত জামাই জামাই করছো কেন ভাবি? আর এই লোক এত অদ্ভুত কেন? কোনে দেখতে আসবে? এটার জন্য ওকে ছুটি নেওয়া যায় না? এই ভোরবেলায় আসতে হইব? বুঝলাম না, এত গুরুত্ব কম? বিকালে ছুটির পর নাকি টিউশনি করায়, তাই সকালেই তোরে দেখিয়া বিয়ের ডেট ফেলা যাইব। এত তাড়াহুড়া কেন? এসব তোর বোঝা লাগবো না। তোর মা মামি বলে দিয়েছেন তাড়াতাড়ি গোসল করাই রেডি করে দিতে। লিপি বিছানা থেকে উঠে দাঁড়ায়। দেরি করলে মামি এসে গালাগাল শুরু করতে পারেন। এ বাড়িতে এখন তার একমাত্র আপনজন এই লুবনা ভাবি, মামাতো ভাই সুজনের বউ। বিয়ে হয়েছে তাদের বছর চারেক আগে, একটা পুত্র সন্তানও আছে। লিপির বিয়ে নিয়ে এখন তারা সকলেই বেশ চিন্তিত। মামা মামির মাথা খারাপ হবার জোগাড়। প্রতিটি বিয়ের আলাপ তাকে দেখা পর্যন্তই আগায়। দেখে আর এমুখো হয় না। সে দেখতে কি খারাপ? লিপি প্রায় আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। ভালোই লাগে। একটা গোলগাল মুখ, মাঝে মাঝে শ্যামলা লাগে, আবার প্রায় মনে হয় ফর্সা। গালে অল্প কিছু ব্রণের দাগ আছে। লুবনা ভাবির কাছে এর চিকিৎসা একটাই, বিয়ে। বিয়ের পর বরের চুমু খেলে নাকি এসব ব্রণ ফ্রণ আর থাকবে না। কথাটা বলেই উনি ফিক করে হাসেন। লিপি তখন কৃত্রিম রাগ দেখিয়ে দাঁত কটমট করে তাকাই। এখনও পিঠে কয়েকটা কিল ঘুষি বসিয়ে দেয়। লুবনা ভাবির কথা অনুযায়ী লিপি ভীষণ সুন্দর। যে ছেলে পাবে তার জীবন ধন্য। কিন্তু এই ধন্য মানুষটি ওর মামা মামি হন্যে হয়ে খুঁজেও পাচ্ছে না। বহু আলাপানা হয়, তাকে দেখে ফেলে চলে যায়। ডিভোর্সি মায়ের নানা বাড়িতে বড় হওয়া মেয়ে, এমন জীবন বৃত্তান্ত বিয়ের জন্য মোটেও সুখকর নয়। এছাড়াও আরেকটা সমস্যা আছে লিপির, ওর ডান পা জন্মগত একটু বাঁকা। এ বিষয়ে লিপি স্কুলে এক স্যারের থেকে জেনেছিল। এটাকে বলে ক্লাবফুট। পায়ের পাতা গোড়ালির অস্থির সন্ধির হাড়ের অবস্থাগত তারতম্যের জন্য ভেতরের দিকে ভাঁজ হয়ে থাকে, যার কারণে পা গলফ খেলার স্টিকের মতো দেখায়।
তাই এর নামকরণ হয়েছে ক্লাব ফুট। হাঁটলে খুবই বিশ্রী লাগে, কিন্তু লিপির এই সমস্যা এতটাও তীব্র নয়। গোড়ালি এত বাঁকা না, ব্যথা করে না, কেবল হাঁটার সময় দেখতে ভীষণ বিশ্রী লাগে। লিপি উঠে রান্নাঘরে গিয়ে বাঁশে বাঁধা বোতল থেকে বাঁ হাতের তালুতে দাঁত মাজার ছাই নেন। লুবনা সাবান আর বালতি সহ সব কিছু নিয়ে এসে বলল, মাস্টার মশাইকে আড়াল থাইকা অগ্রিম ধন্যবাদ। লিপি দাঁতে আঙুল চালানো থামিয়ে ভ্রু কুঁচকে বলল, কেন? আরে আজকে শনিবার না, আজকে তো বিকেলে ছবি আছে। যদি মাস্টার মশাই বিকেলে আইতেন তাইলে তো আমার ছবি দেখায় মাটি হয়ে যাইতো। লুবনা আসলে এই ছবির পাগল। এক সপ্তাহ হলো একটা ছোট্ট টিভি এনে দিয়েছে সুজন। বউ পাশের বাড়ি প্রতি শুক্রবার শনিবারে বিটিভিতে ছবি দেখতে চলে যাবে, সেটা ভালো লাগে না তার। একটা টিভি এনে দিয়েছে, এটাই লুবনার কাছে কয়েকদিন থেকে সবচেয়ে বড় ঘটনা। দুইজন রান্নাঘরের পেছনের দরজা খুলে চাপা কলে চলে এলো। কলতলা পাকা করা, 4টি খুঁটি গেড়ে কাপড় দিয়ে গোসল করার জন্য আড়াল করে দিয়েছে সুজন। লুবনা কলে চাপা দিয়ে বালতিতে পানি ভরছে। আজকে শাড়ি পরাবো তোকে। তোর ভাই আমার লাগি সাজুগুজুর সব আনছে, তোকে সাজাই দিব। লিপি আজলা ভরে পানি নিয়ে কুলি করে বলল, তুমি আমার শাড়ি পরাইয়া সাজানোর জন্য পাগল কেন? ওই দিন গরমের মাঝেও এমন করছো। লুবনা ফিক করে হেসে ফেলল। বস, গোসল করাই দেই। কেন? আমি কি বাচ্চা? তোমার করাইয়া দেওয়া লাগবে না। যাও, মেহমান আসলে তো নাস্তা টাস্তা বানাতে হবে তোমার। লুবনা ওকে টেনে বসাতে বসাতে বলল, আজকে আমার রান্নাঘর থেকে ছুটি দিচ্ছে আম্মাই, উনি সব করবে। আমার কাজ শরীরে সুন্দর কইরা সাজাই গুজাইয়া ওর জামাইয়ের সামনে নিয়ে যাওয়া। লিপি ওর শাড়ির ফাঁকের নগ্ন পেটে চিমটি দিয়ে বলল, এত জামাই জামাই করছো যখন তুমি নিজেই বিয়ে বসে যাও। তাইলে আমার ইমতিয়াজের বাপের কি হইব? কি আর হইব? 2 বউ যেরকম রাখে তুমিও 2 জামাই রাখবা, পারবা না? দুইজন পুনরায় খিলখিল করে হেসে উঠল। তখনই রান্নাঘর থেকে আলোয়া খাতুনের গলা শোনা গেল। কি রে আলেয়া, তোরা এত খিলখিল করতেছিস কেন? এত তাড়াতাড়ি গোসল কইরা রেডি হও। লুবনা জিভে কামড় দিয়ে বলল। হ আম্মা, শেষ। তারপর লিপির দিকে দাঁত কটমট করে ফিসফিসিয়ে বলল, মা গো, আমাকে বকা শোনাবি নাকি? তাড়াতাড়ি কর। আবার রান্নাঘর থেকে আলেয়া খাতুন বলল, এখানে খিলখিল করতেছো, ইমতিয়াজ কোথায় খবর আসেনি? হ আম্মা, ওর বাপের লগে গেছে মাঠে গরু দিতে। সুজনের আক্কাল কবে হইব? এতটুকু ছেলেরে নিয়ে মাঠে যাইব কেন? এত পুতু পুতু করলে বাচ্চারা মানুষ হয় না, বুঝলা? লুবনা ফিসফিস করে বলল, হ, সুজন্যারে এরকম পুতু পুতু করে মনে হয় নষ্ট করছেন। লিপি ফিক করে হেসে বলল, ভাইয়া নষ্ট? দাঁড়াও, আসলে বইলা দিব। তো নষ্ট না এই শীতের মাঝে? লিপি মুখ চেপে ধরে বলল। রাখো তো এইসব, সারাক্ষণ শুধু মুখে আজে বাজে কথা। লিপি মুখ ছাড়ার পর লুবনা বলল, দেখ, ক্ষীরা খেতে কয়েকটা চোট ঢুকে পড়েছে। লিপি তাকিয়ে বলল, হ্যাঁ, শিরা পারছে তো দেখা যাচ্ছে। মামা কোথায় আজ? কি জানি, দাঁড়াও আম্মাকে বলি, তুমি গোসল করো। লুবনা গিয়ে বলতেই আলেয়া খাতুন বাসখাই গলায় লাঠি হাতে নিয়ে বের হলেন। তাদের বাড়ি উঁচু ভিটেতে, চাপা কলের পর কলার বাগান আছে, এরপর টলটলে জলের পুকুর। এক পাল সাদা হাঁস আলেয়া খাতুনের গালগাল শুনে লাফ দিয়ে পুকুরে পড়ছে। পুকুর পাড়ের পর হাওরের শুরু, পাশেই তাদের ক্ষীরা শশার ক্ষেত। বাড়ি থেকে উকি দিলে দেখা যায়। পুকুরে বাড়ির সবাই এলেও লুবনা আর লিপি আসে না। তারা এখন চাপাকলে উঁচু জায়গা থেকে তাকিয়ে দেখছে। আলেয়া খাতুন লাঠি নিয়ে যাচ্ছেন দেখে বাচ্চারা দৌড়ে পালাচ্ছে। সবার হাতেই ক্ষীরা। খানিক দূরে গিয়ে তারা তাকিয়ে তাকিয়ে খাচ্ছে। প্রতিদিন মক্তব থেকে ফেরার পথে বাচ্চারা এই কর্ম করে বাড়ি ফেরে। লিপির গোসল শেষ হয়েছে, তাকে নিয়ে লুবনা নিজের ঘরে এলো। একটা কথা সে লিপিকে এখনো বলেনি। বাড়ির সবাই এই পাত্রের কাছে বিয়ে দিতে রাজি হয়ে আছেন। আজই কোণে দেখে ছেলের পছন্দ হলে বিয়ের দিন তারিখ ঠিক হবে। লিপিকে এখনো কেউ কিছু বলেনি। ওর পছন্দ অপছন্দ নিয়ে চিন্তা করাই অবান্তর। ওর নিজের দুর্বল জীবন বৃত্তান্ত আর পায়ের সমস্যাই এই অধিকার হরণকারী।
লুবনা জানে পছন্দ অপছন্দের বাছাই করতে হলেও মোটামুটি যোগ্যতা লাগে। যাকে বিয়ে দিতে বাড়ির সবার দম বেরিয়ে যাচ্ছে তার আলাদা মতামত লাগে না। তবুও লুবনার ভেতর কেমন খুঁতখুত করছে। যুবতী একটা মেয়ে, এরকম জেনে বুঝে এই জায়গায় বিয়ে হবে। কি হবে এরপর? ওর মায়ের মতো কপাল নয় তো? আচ্ছা, সে কি লিপিকে বলে দেখবে? তাকে তো বলতে কেউ বলেনি। পরে যদি আবার বাড়ির সকলের বকা খাই। লুবনা কিছু একটা বলতে গিয়েও সাহস পেল না। সে এই বাড়ির ছেলের বউ, সবকিছু নিয়ে আগেভাগে কথা বলা তার মানায় না। তাছাড়া নিজেও দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। বাড়ির লোকদের হয়তো সিদ্ধান্ত ঠিক, শ্বশুর শাশুড়ি, ইমতিয়াজের বাবা, তারা কেউই তো বাচ্চা নয়। বোধহয় বুঝে শুনে বিয়েতে মত দিয়েছেন। যদিও এই নির্মম সত্যটা লিপির মানতে কষ্ট হবে, কিন্তু নিয়তি তো এসবের ধার ধারে না। কি এত ভাবছো ভাবি? শাড়ির এদিকটা ঠিক করে দাও তো। দিচ্ছি। একটু পর দরজায় নক দিল কেউ। লুবনা জবাব দিল। কে? খুলে দেখো। সুজনের গলা শুনে লুবনা গিয়ে দরজা খুলে বলল। বিড়ালের মতো দরজায় আঁচড় না দিয়া ডাক দিতে পারো না? সুজন ওর মাথায় গাঁটটা মেরে ইশারা দেখালো। ইমতিয়াজ কাঁধে ঘুমিয়েছে। লুবনা ওকে আস্তে করে কোলে এনে বিছানায় শুইয়ে দিল। সুজন আলনা থেকে লুঙ্গি নিয়ে পুকুরে গোসল করতে চলে গেল। একটু পর লুবনার শ্বশুর এসে দরজায় দাঁড়ালেন। সরিষার তেল আসেনি বৌমা? তেল তো শেষ হইয়া গেছে, আনা লাগবো? এখন গোসল করার পর থেকে গায়ে গতরে টানতা আছে। না আব্বা, সরিষা নাই, জুই তেল আছে। ওই একটা হইলেই হইল মা, দাও তো দেখি। লিপি টেবিল থেকে বোতল বাড়িয়ে দেয়। তিনি দরজার সামনে দাঁড়িয়েই পুরো শরীর এবং চুলে জবজবে করে তেল দিয়ে বোতল ফিরিয়ে দিয়ে চলে গেলেন। লিপি হাতে নিয়ে ফিক করে হেসে বলল। অর্ধেক শেষ ভাবি। মামাকে সরিষার তেল দিতে দেখছো? যেন গোসল করে ফেলেন তেল দিয়ে। লুবনা ইমতিয়াজের গা ঢেকে দিতে দিতে বলল। দেখছি, আর একদিন না দিলেই নাকি গা গত টানে। লিপি উঠে গিয়ে দরজা লাগিয়ে এলো। লুবনা এবার এলো তাকে সাজাতে। টিনের এই ঘরে এখন সৌরবিদ্যুৎ আছে। মাস চারেক আগে কিস্তিতে আনা হয়েছে। কিছুদিন আগেও হারিকেন আর ল্যাম্প দিয়ে দৈনন্দিন সব কাজ করা হতো। তাই সৌরবিদ্যুতের মেঘাচ্ছন্ন আলোয়ও তারা সবকিছু দিনের মতো পরিষ্কার দেখতে পায়। দরজা লাগাই নীলি কেন? ভেজে রাখলেই তো হইতো। আরে না, হঠাৎ কেউ আসলে কিরকম লাগে না? কেন, তোরে কি ল্যাংটা করে সাজাইতেছি নাকি? বারবার দরজা লাগাইতে হইব? লিপি আয়নার দিকে তাকিয়ে ফিক করে আসে। লম্বা এই আয়নাটা আলমারিতে সাঁটা। লুবনার বিয়েতে শ্বশুর বাড়ি থেকে পেয়েছিল সুজন। ভাবি তাড়াতাড়ি করো, আয়সা বলে বকা খাবো। লুবনা আবার স্বাস্থ্যে ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু তার মাথায় কিছু ভাবনা ঘুরপাক খাচ্ছে। লিপির মাও স্বামীর সংসার করতে পারেননি, বাপের বাড়িতে চলে এসেছিলেন। যদি লিপির এমন হয়, সে কোথায় যাবে? ওর তো কোথাও যাওয়ার জায়গা নেই, এখানে আসবে। তা কি আদৌ সম্ভব? লুবনা পুনরায় ভাবনা থেকে বের হতে চাই। কিসব বাজে অলক্ষণে কথা ভাবছে সে। এবার মনোযোগ দিয়ে লিপির মেকআপে কাজলে কপালের টিপে। লিপির সম্পর্কে লুবনা পুরোপুরি জানে না। একটা সময় লিপির এই বাড়িটিকেও নিজের বাড়ি মনে হতো। এখন নিজেকে হঠাৎ গজিয়ে ওঠা আগাছা লাগে। মাঝে মাঝে মনে হয় নিজ গ্রহে নিজেই প্রবাসী। মায়ের ওর মতো পায়েও সমস্যা ছিল না। ডিভোর্সি মাদার সঙ্গে নানা বাড়িতে গিয়েও বড় হতে হয়নি। তবুও সংসার করতে পারেননি, কারণ একটাই, ওনার বুদ্ধি শুদ্ধি কম ছিল, কাজে কর্মে আনাড়ি ছিল। স্বামীর বাড়ির কৃষি নির্ভর পরিবারের জটিল কাজ তো বহুদূর। উনি রান্না বান্নাটাও ঠিকঠাক করতে পারতেন না। শুধু এই কারণেই স্বামীর সংসার করা কপালে জোটেনি। ওনার উপর স্বামী সহ শ্বশুরবাড়ির সবাই বিরক্তি হয়ে উঠেছিল। লিপির যখন 2 বছর, তখন তার মা মেয়েকে এখানে পাঠিয়ে দিয়ে আর নেয়নি। কিছুদিন পর ওর বড় মামা আনোয়ার হোসেন একটা সিদ্ধান্ত নিয়ে নেয়, বোনকে ছাড়িয়ে আনবে না, ডিভোর্সই করাবে না, তাতে কিছু টাকা পয়সাও পাওয়া যাবে। বোনকে ছাড়িয়ে আনবেন, তাতে কিছু টাকা পয়সাও পাওয়া যাবে। সে অনুযায়ী ওরা টাকা পয়সা দিতে লিপির মাকে ডিভোর্স দিয়ে দেয়। তখন থেকেই মা মেয়ে এখানেই ছিলেন। ওর বোকাশোকা মা বেশি দিন বাঁচেননি। যখন লিপির 5 বছর বয়স, তখনই এই সুন্দর ভুবন থেকে বিয়োগ হয়েছিলেন তিনি। নানাকে সে কখনো দেখেনি। মা মারা যাওয়ার পর নানি ছিলেন ওর সব। মামাতো ভাই সুজন বয়সে 5-6 বছরের বড়।
লিপি এ বাড়ির একমাত্র ছোট্ট বাচ্চা ছিল, তাই হয়তো নানির সীমাহীন আদরের পাশাপাশি সকলেরই ভালোবাসা পেয়েছিল সে। নানি যতদিন বেঁচে ছিলেন ওর মা বাবার অভাব বোধ হয়নি। উনি মারা যাওয়ার পর থেকেই সবকিছু পাল্টে যেতে শুরু করে। একটা উটকো ঝামেলা মনে হয় মামা আনোয়ার হোসেনের। একটা জলজান্ত যুবতী মেয়ের থাকা খাওয়া, পোশাক আশাক, পড়ালেখা কত কি লাগে, তার ওপর বিয়েও দিতে হবে। তবে ভাগ্য ভালো, নানি মারা গিয়েছিলেন লিপি 10ম শ্রেণীতে ওঠার পর। উনিই পড়ালেখার খরচ দিতেন। কিভাবে সবকিছু ম্যানেজ করতেন সেসব যেন এক বিস্ময়। অবশ্য ওনার হাঁসমরক ছিল, ছাগলও পালতেন। সুজন ভাই পড়ালেখা না করে পরিবারের হাল ধরতে হয়েছে, জমি জমায় কাজ করতে হয়, সুতরাং সে বাইরের মেয়ে হয়ে পড়ালেখা করার সহজ ছিল না। মামি আলেয়া খাতুন নানিকে প্রায়ই বলতেন, নাতি গরু রাখাল আর নাতনি কি জর্জ বেজেটা রইবনি আম্মা? তোমরা এইগুলো নিয়ে দরাদরি কইরো না বৌমা, মাইয়াটা এতিম, তার উপর আল্লাহ তাল্লাহ পায়ে খোদ দিয়েছে, কি করো আর কও? পড়ালেখা করলেও না হয় এদিক দিয়ে আগাইয়া থাকতো, লোকে কইতো শিক্ষিত মাইয়া, আর তোমরা সজল তো লেহাপড়াই করে বালা ছিল না। লিপিরে দেখো সব ক্লাসে প্রথম হয়, যতদিন বাইছি বোনটার পয়ুক। সজলের লাগে আমার অনেক দোয়া আছে, ওর কিছুর অভাব হয় না। নানির কথা তখন সবাই কিভাবে যেন মেনেও নিত, কিন্তু মারা যাওয়ার পর এসএসসি দিয়ে আর পড়ালেখা সম্ভব হয়নি। এটুকু পড়ালেখা করতেও লিপির বেশ সংগ্রাম করতে হয়েছে। সেসব যুদ্ধ হয়তো নানিরও চোখে পড়েনি। পায়ের জন্মগত ত্রুটি নিয়ে রোজ একটা মেয়ে গ্রামের পর গ্রাম বিশ্রীভাবে হেঁটে যায় আসে, এগুলো মোটেও সহজ ছিল না। পেছনে বাচ্চা থেকে যুবক সকলেরই প্রতিনিয়ত অশালীন কথা শুনতে হয়েছে। ক্লাসেও সবার সঙ্গে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেননি। দিনে অসংখ্যবার অসংখ্য কারণে সহপাঠীদের থেকে শুনতে হতো ল্যাংড়ি সম্বোধন। দরজায় ধাক্কা শুনে লুবনা বলল, কে? কি হইল, তোমাদের হয় নাই? হ আম্মা, হইয়া যাচ্ছে। এতক্ষণ লাগবো কেন? রানী সাজাইবানি না যাত্রা পালায় নাচাতে যাইবা? ওরা আইসা পড়বে এখনই, হ আম্মা, শেষ হইয়া যাচ্ছে। তাড়াতাড়ি করো। লিপি ফিসফিস করে বলল, বুঝলাম না, সবকিছু যেন আমার রেডিতেই আটকে পড়েছে। আগে তো ওরা আসবে, বসবে, ওদেরকে কিছু খাইতে দেবে, তারপর না আমি যাব। আরে না, ওরা আইলেই তোরে নিয়ে যাব, তখন নাতাশা নিয়ে তুই ঢুকবি, আমি লগে থাকবো। আমি কেন? হ, এটাই নিও, তুই এটা নিয়ে সালাম দিয়া ঢুকবি। শাড়ি পরনে আবার নাস্তা নিয়ে ঢুকবো? আমি পারবো না, হঠাৎ পড়ে যাবো নিশ্চিত। তুমি নিয়ে গেলে হবে না? আইব, তোর জামাই আমারে দিয়া দিলেই আইব। লিপি ওর মাথায় গাঁটটা মেরে বলল। আসলে তোমার আরো কয়েকটা জামাই দরকার। লুবনা ফিক করে হেসে বলল, দরকার নাই আর জামাই, একটাই আমারে। লিপি মুখ চেপে ধরে আটকে দিল। চুপ, তোমার ওসব আলাপ একদম না। লুবনা হাসতে হাসতে নুইয়ে পড়ে বলল, আমি ভালো কথা বলতে নিছিলাম, তুই আটকালি, তোর মনেই পাপ। কিলকিল করতেছ কেন? শেষ কি হইল? নবাব জাদিরা ওরা তো চলে আসছে। দরজার ওপাশ থেকে আলেয়া খাতুনের কথা শুনে দুজনাই জিভে কামড় দিয়ে মুখ চাওয়াচাওয়ি করে। হ আম্মা, শেষ। দুজন পুনরায় তাড়াহুড়ো করে শাড়ির কুচি ঠিক করে নেয়। লুবনা ভালোভাবে লিপিকে দেখে বলল, আল্লাহ, এবার আয়নায় নিজেকে দেখ লিপি, মাস্টার মশাই তো আজকে শেষ। লিপি লজ্জায় লাল হয়ে আয়নায় নিজের প্রতিচ্ছবিতে চোখ রাখে। সে নিজেকেই যেন চিনতে পারছে না। শাড়ি আর লুবনার পরম যত্নে সাজানোর গুণে যেন সে পরিপূর্ণ নারী হয়ে উঠেছে আজ। হাতে বেগুনি রঙের চুড়ি, কলাপাতা রঙের পাতলা শাড়ি, কপালের ঠিক মাঝখানে টিপ। লিপির ভালোভাবে তাকিয়ে মনে হলো মাঝখানে হয়নি। ভাবি টিপটা ঠিক করতো। লুবনা ভালোভাবে তাকিয়ে বলল, ঠিকই তো আছে। ও আচ্ছা। লিপি চুলগুলো আবার দেখে নিল। কেমন বেশি বেশি লাগছে চুল। কি সুন্দর করে উল্টে সামনের দিকে এনে দিয়েছে ভাবি। নিজের ভেতর এতদিন এই সুন্দর রূপ কিভাবে ঘাপটি মেরেছিল। ভাবি, এর আগে এইভাবে সাজাওনি কেন? আর এই শাড়িও তো দেখিনি আগে।
আমি এবার বাড়ি থেকে আসতে আনছিলাম তোর জন্য। আমার জন্য? তোর জন্যই। ভাবলাম কনে দেখতে আইলে পড়তে পারবি। কেন, মেকআপ টেকআপও তো তোর জন্যই আনাইছি। আগে তো খালি ফেয়ার অ্যান্ড লাভলি আর লিপস্টিক আছিল, আমার আর লাগে নাকি? তোর ভাইকে বলে তোর জন্যই আনাইছি। লিপির গলায় যেন কান্না গুলিয়ে গেল। এই মানুষটা এত ভালো কেন? সে জল ছলছল চোখে লুবনাকে জড়িয়ে ধরল। তুমি এত ভালো কেন ভাবি? আরে ছাড় তো, আর পান দিতে হবে না। সাজগোজ নষ্ট কইরা ফেলবি তো, ছাড়। হোক নষ্ট। আরে গাদি, এগুলো তো জামাইয়ের লগে ঘষাঘষি করে নষ্ট করবি, আমার লগে না। স্যার, ওরা এসে গেছে, ছাড় বলছি। লিপি তাকে ছেড়ে দিয়ে লুবনা পুনরায় ওর চুলে আলগোজ ঠিকঠাক করে দিয়ে বলল, বস এখানে, আমি রান্নাঘরে গিয়ে দেখি সব কিছু রেডি কিনা। আচ্ছা যাও। লুবনা রান্নাঘরে গিয়ে খানিক পরেই ট্রে নিয়ে ফিরে এসে দরজার সামনে থেকে বলল। আয়। লিপি উঠে গেল। দাও আমার কাছে। লাগবে না, দরজার কাছে গিয়া দিলেই হইব। দুজনই সামনের রুমের কাছে যাই। লুবনা ওর হাতে ট্রে দিয়ে বলল, সালাম করিস। লিপি মাথা কাত করে সম্মতি জানাই। লুবনা টান দিয়ে পর্দা সরিয়ে দিল। লিপি ভেতর ঢুকে সালাম দেয়। ছোট্ট রুম, পালঙ্কে পা ঝুলিয়ে বসেছেন আনোয়ার হোসেন, মাহিদ হাসান আর তার পিতা মাসুক সাহেব বসেছেন চেয়ারে। তাদের মাঝখানে ছোট্ট একটা টেবিল আনোয়ার হোসেন বাজার থেকে বানিয়ে এনেছিলেন। টেবিলের ঠিক সামনে একটা খালি চেয়ার। মাসুক সাহেব সালামের জবাব দিয়ে বললেন, বসো মা, এই চেয়ারে বসো। লিপি আস্তে আস্তে চেয়ারে বসে। এখনো সে সামনের মানুষগুলোকে তাকিয়ে দেখেনি। থুতনি বুকের সঙ্গে লাগিয়ে বসে আছে। পেছনে দাঁড়িয়ে আছে লুবনা। মাসুক সাহেব বললেন, তোমার নাম কি মা? জান্নাতুল ফেরদৌস লিপি। মাশাল্লাহ মাশাল্লাহ, সুন্দর নাম। দেখি মা, মাথা তুলে তাকাও আমাদের দিকে। লিপি তাকাতে লজ্জা পাচ্ছে। লুবনা পিছু থেকে থুতনি ধরে তুলে দিল। প্রথমে চোকাচোকি হলো সাদা পাঞ্জাবি পরা মুরব্বিটার পাশের চেয়ারে বসা ছেলেটার সঙ্গে। মাস্টার শুনে যেরকম কল্পনা করেছিল ঠিক সেরকম নয়। কালো চেহারা, ক্লিন সেভ করা মুখ, হাফাতা একটা সাদা গেঞ্জি পরনে, মোটামুটি লম্বা আর হালকা পাতলা শরীরের গড়ন, ফিনফিনে পাতলা চুল, উল্টিয়ে আঁচড়ানো। ক্লিন সেভ করার শুকনো পুরুষদের বয়স ধরা কঠিন। তবুও লিপির মনে হলো 35-এর কম হবে না। দেখতে আহামরি না হলেও লিপির মন্দ লাগলো না। মাসুক সাহেব লিপিকে দেখে বললেন, মাশাল্লাহ মাশাল্লাহ, আর দেখতে হবে না। লুবনা থুতনি থেকে হাত সরিয়ে নেয়। মাসুক সাহেব খানিক আমদা আমদা করে আনোয়ার সাহেবকে বললেন, ভাই, সবকিছু খোলামেলা আলাপ করাই ভালো, কি বলেন? ঘটক তো সমস্যার কারণে আসেনি। হ্যাঁ ভাই, পাশাপাশি গ্রাম আমাদের, এখানে লুকাবার কিছুই নাই। যা বলছিলাম, আমার ছেলে ওর খালাতো বোনকে বিয়ে করেছিল। ওর মায়েরই আর কি ইচ্ছা ছিল বোনের মেয়েকে বউ করে আনবে। আল্লাহর রহমতে 7 বছরের সংসার তাদের ভালোই যাচ্ছে, কিন্তু সন্তান হচ্ছে না। কত ডাক্তার কবিরাজি করানো হয়েছে, কাজ হয় না। এদিকে আমার একটা মাত্র পুত্র মাহিদ হাসান, তারই যদি সন্তান না হয় তাহলে তো বংশের বাতি শেষ। তাই আর কি পরিবারের সর্বসম্মতিক্রমে আরেকটা বিয়ে করাতে চাইছি। আমার বড় বউয়েরও মত আছে। লিপি কথাগুলো শুনে ভেতরে ভেতরে কেঁপে ওঠে। আরেকজন স্ত্রী আছে, ছাড়াছাড়ি হয়নি, সে গিয়ে ওই সতীনের সঙ্গে সংসার করবে? তা কি আদৌ সহজ হবে? নাকি বংশের বাতির আশায় সবাই সদরে গ্রহণ করবে তাকে? কিন্তু যদি সেও সন্তান দিতে না পারে, তখন তো সকলেরই চোখের বলি হয়ে যাবে। আনোয়ার হোসেন গলা খাকড়ি দিয়ে বলল, আপনাদের পরিবারের সবাই সম্মতিতে আইলে, আগের বউয়ের মতামত থাকলে আমাদেরও কোনো সমস্যা নাই। তাহলে আপনি এখন থেকে বিয়াই হয়ে গেলেন, আসুন কোলাকুলি করি। দুজন কোলাকুলির পর আনোয়ার হোসেন লুবনাকে বলল, যাও মা, মিষ্টি নিয়ে আসো, আমাদেরও মিষ্টি মুখ করাও। লুবনা আমতা আমতা করে বলল, লিপিকে নিয়ে চলে যাই। মাসুক সাহেব এই জবাব দিলেন। হ্যাঁ, নিয়ে যাও, বৌমার আর বসে কষ্ট করতে হবে না। লুবনা লিপিকে নিয়ে বের হয়ে এলো। তুই নিজের ঘরে যা, আমি মিষ্টি দিয়ে আসি। শাড়ি কি চেঞ্জ করে নিব? আরে না,
যাওয়ার আগে আবার বিদায় নিয়ে যাইব ওরা। ও আচ্ছা। লুবনা ভাবছে অন্য কিছু, মিষ্টি তো ঘরে আনা হয়নি, তাছাড়া ওরাই তো কোণে দেখতে মিষ্টি নিয়ে আসার কথা। লিপিকে সে নিজের রুমে দিয়ে তাড়াতাড়ি রান্নাঘরে ছুটে গেল। আলেয়া খাতুন চা বসিয়েছেন। আম্মা, ওরা তো মিষ্টি মুখ করব, কনে পছন্দ হয়েছে তাদের, কিন্তু মিষ্টি তো ঘরে নাই। মিষ্টি ঘরে থাকবো কেন? ওরা তো আনছে। তাড়াতাড়ি প্লেট আর চামচ বের কইরা ধুয়ে নাও, দিতাছি মিষ্টি। লিপি চামচ প্লেট বের করে দিল। আলেয়া খাতুন মিষ্টি বের করে দিয়ে বললেন, তুমি আর যাইতে হইব না, তুমি ঘরের বউ। সুজন কোথায়? দাঁড়াও, ওরে দেখে আসি। তিনি সুজনকে গিয়ে আনলেন। সে গোসল করে নতুন লুঙ্গি শার্ট পরেছে। দাও আমার কাছে দাও। লুবনা মিষ্টির প্লেট বাড়িয়ে দিল। আলেয়া খাতুন সুজনকে বললেন, ঘটক বলছিল ওরা বিয়ার তারিখ ফাইলা যাইব, কিন্তু হারামজাদি তো আইলো না। এর লাইগা তারিখ না ফেলাইয়া চলে যাইতে পারে। তারপরও যদি মুখ দিয়া বাইর করে তারিখ, রাজি হইয়া যাইবা। মাস্টার ছেলে এরকম পাইবা না, কই না আমাদের জমিদারের মাইয়া না। সুজন আচ্ছা বলে চলে গেল। সামনের ঘরে ঢুকে সালাম দিল সে। আনোয়ার হোসেন পরিচয় করিয়ে দিলেন, আমার পুত্র, আগের লিপির লগে আমার বৌমা আসিল। মাশাল্লাহ মাশাল্লাহ। দাও বাবা, মিষ্টির প্লেটটা দাও, আমি বিয়াইকে খাওয়াইয়া দেই। তিনি নিজেই চামচ দিয়ে সবাইকে মিষ্টিমুখ করিয়ে দিয়ে চেয়ারে বসলেন। বিয়াই সাহেব, এবার কোন কথাবার্তা কি রকম আগাইবেন? ঘটক তো নাই। আনোয়ার হোসেন আমতা আমতা করে বললেন, ঘটকরে তো বলছিলাম আমরা কিছু দিতে পারবো না। মাসুক সাহেব হা হা করে হেসে বললেন, এটা কোনো কথা হইল বিয়াই সাহেব? ছেলেকে জিনিসপত্র কিছুই দেবেন না? মাইয়া যে গিয়া ঘুমাইব সেই পালং বসার লাগে চেয়ার, এগুলো তো কমপক্ষে দিতে হয়। মাহিন মুচকি হেসে বলল, আব্বু মজা করছেন আপনাদের সঙ্গে, এগুলো কিছুই লাগবে না। মাসুক সাহেব আবার হাসলেন। ছেলে আমার ঠিকই বলেছে, কিছুই লাগবে না, শুধু আমাদের বৌমা দিলেই হবে। তবে আপনারা কিছু দিতে চাইলে ভিন্ন কথা। এবার কোন আর কি কথা বলা চায়? সুজন বলল, আর সবকিছু আপনারাই কন, আমরা সেটা মানবো। মাসুক সাহেব খানিক ভেবে বললেন, আপনারা যেহেতু কিছু দিতে চাচ্ছেন না, তাহলে আত্মীয় স্বজন দাওয়াত দিয়েও আইনেও খরচ করাবো না। আমি চাচ্ছি উকিল নিয়ে একদিন এসে বিয়ের কাজ সমাধান করে মেয়ে নিয়ে চলে যাই। আনোয়ার হোসেন বললেন, আলহামদুলিল্লাহ, এবার দিন তারিখ ঠিক করন যায়। মাসুক সাহেব আমতা আমতা করে বললেন, আপনাদের জামের ইচ্ছা আগামী বৃহস্পতিবার বিকাল 4টার দিকে হোক। তার স্কুল শেষ এখানে চলে আসবে। উকিলকে নিয়ে আমি এখানে আগেই উপস্থিত থাকব। আনোয়ার হোসেন আমতা আমতা করে বললেন, তারা ওরা না কইরা পরের দিন শুক্রবারে বিয়া হইলে বালা হইতো না? তা হয়তো বৃহস্পতিবারে বিয়া হইলে আর কি, শুক্রবারের পুরা ছুটির দিন থাকলো। ও বুঝতে পারছি। তাহলে আগামী বৃহস্পতিবারই ঠিক রইল বিয়ের তারিখ। জি ইনশাআল্লাহ। এখন তাহলে আমরা উঠি, আপনাদের জামাই স্কুলে যাবে এইখান থাইকা। সুজন ব্যস্ত ভঙ্গিতে বলল, আর একটু সময় বসুন, আমি চা নিয়ে আসতেছি। তাইলে বাবা, আমাদের বিয়ান সাহেবা আর বৌমাকেও আইনেন, একবারে বিদায় নিয়ে চইলা যাইব। আচ্ছা ঠিক আছে। সুজন রান্নাঘরে গিয়ে লোবনাকে বলল, চা দাও, তারা চলে যাইতেছে। লোবনা রেডি রেখেছিল সবকিছু, তাই চা ঢালতে শুরু করলো কাপে। সুজন আলেয়া খাতুনের কাছে গিয়ে বলল, বিয়ার দিন তারিখ ঠিক হয়েছে আম্মা, আগামী বৃহস্পতিবার বিকালে বিয়া। তিনি অত্যন্ত খুশি হয়ে বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ এইবার মুখ তুলে তাকাইছেন। সুজন চার ট্রে নিয়ে চলে গেল। লুবনা এলো লিপির রুমে। সে খাটে পা ঝুলিয়ে বসে বাইরের জানালার দিকে তাকিয়ে আছে। জানালাটা বাড়ির উত্তরে, ওপাশে প্রথমে একটা কাঁঠাল গাছ, এরপর উঁচু ঢিবিতে বাঁশের বেড়া দেওয়া, পাশাপাশি লিপির নানি আর মায়ের কবর। কি করছিস? চল, বিদায় নিবে ওরা। লুবনার কথায় লিপি হকচকিয়ে উঠল। কিরে, এভাবে কেঁপে উঠলি কেন? কিছু না। তোর বিয়া ঠিক হইছে আগামী বৃহস্পতিবারে বিকেলে। লিপি ফ্যাকাশে মুখে হেসে বলল, চলো যাই। চল। দুজন সামনের রুমে এলো। মাসুক সাহেব আলেয়া খাতুনের সঙ্গে কথা বলছেন। লিপি চোরা চাহনিতে মহিনের দিকে তাকাই।
কেমন যেন উদাসীন লাগছে মানুষটাকে। দ্বিতীয় বিয়ে বলেই কি সবকিছুর প্রতি এত নির্লিপ্ত ভাব, নাকি প্রথম স্ত্রীকে অনেক ভালোবাসে তাই বাধ্য হয়ে দ্বিতীয় বিয়ে করছে বলে মন খারাপ। লিপির ডান হাতের মুঠোয় একটা হাত ঢুকে পড়েছে। রাখো মা। লুবনার মুখের দিকে তাকায় লিপি। সে ইশারায় সম্মতি দেয়। মাসুক সাহেব তার হাতে সালামের টাকা গুঁজে দিয়েছেন। তাহলে বিয়াই আমরা এখন চাই। আনোয়ার হোসেনও উঠে দাঁড়িয়ে বললেন। মাহিন সালাম দিয়ে আগে বের হয়ে গেল উঠানে। মাসুক সাহেব দরজার সামনে গিয়ে সালাম দিয়ে আবার মহিলাদের থেকে বিদায় নিয়ে বের হয়ে গেলেন। আলেয়া খাতুন সুজনের দিকে তাকিয়ে বলল, কাল রাইতে না তুই বিলে জাল পাতাইলি, জাল ছাউনি দিছস? না, এখন যাবো। হ্যাঁ রে বলত, সারা রাইতে মাছ লাইগা হয়তো পইচা গেছে। বাড়িতে মেহমান আইবো, তাই ওদিকে আর যাইনি। হ, তা তো হইবই। নবাবের মতো ঘুম থাইকা উঠছ কয়টায়? বউ আরেক নবাব জাদি ডাইকে দিতে পারো নাই? সুজন কথা না বাড়িয়ে নিজের রুমে গিয়ে নতুন লুঙ্গি শার্ট পাল্টে দিল। আলেয়া খাতুন আবার এলেন। এই উত্তর পাড়ার মতিন রাশিদ আর আরো কার পোলা চিনি না, ডেইলি খিরা খেতে ডুইকা খিরা নিয়ে যায়। ওদের মা বাবা কাছে নালিশ দিয়ে আসিস তো। আচ্ছা, যাই মনে। লুবনা ঘরে এসে দেখে বিছানায় সুজনের লুঙ্গি। সে হাতে নিয়ে আল্লাহ ভাঁজ করে রাখে। আলেয়া খাতুন বললেন, বউ, তুমি লাউ বাগানে থাইকা লাউয়ের ফুলাই না ময়দা দিয়া বড়া বানাও। সুজন মাছ পাইব কিনা ঠিক নাই। আচ্ছা আম্মা। কুমড়া ফুল পাইলেও নিয়ে আইসো। আম্মা, ময়দা তো ঘরে নাই। যাও, আমি চালের গুঁড়া কইরা রাখতাছি। গাইছি তো রাশেদা চাচি নিয়েছিল, এখনো আয়না দেয়নি। দেখছনি কারবারটা? ফকিন্নি মাইয়া জিনিস নিলে আয়না দিতে চায় না, গিয়া আনা লাগে। এই জন্যই কিছু দিতে নাই। যাও তুমি ফুল আনো, আমি গাইছিয়া আনতাছি। সুজন জাল চাউনি দিতে ডেক নিয়ে বের হচ্ছিল। ফিরে এসে বলল, আম্মা, একা তো গাইছিলা, আনতে পারবা না? আমি আসুম নাকি? তুই তোর কাজে যা, আমি খাল পাড় থাইকা ডাইকা বলবো, ওরা আইনা দিব। আচ্ছা। বলে সুজন প্রস্থান করলো। লুবনা চলে গেল লিপির কাছে। সে দরজা ভেজিয়ে শাড়ি খুলছে। জানালায় দুইটা চড়ুই পাখির কিচিরমিচির শব্দ। কিরে, এরা কি তোর বাচ্চা কাচ্চা নাকি? দিনে দুপুরে জানলায় আইসা বইসা থাকে। হ্যাঁ, ঘরেও ঢুইকে পড়ে মাঝে মাঝে। ওদের বাবা দেখবি? কি? কাঁঠাল গাছের ডালে একটা কুচকুচে কালো কাক দেখিয়ে বলল, তুই হচ্ছিস চড়ুই পাখির মা, আর ওই দেখা যায় চড়ুই পাখির বাবা। ওইখানে থাইকা তো শাড়ি পাল্টানো দেখতেছে। লিপি দাঁত কটমট করে তাকিয়ে লুবনার পিঠে কয়েকটা কিল ঘুষি বসিয়ে দিল। লুবনা হেসে লুটোপুটি খেয়ে বলল, তাড়াতাড়ি পাল্টিয়ে নে, ফুল কুড়াতে পুকুরে যাব। ফুল কুড়াতে আমি গিয়া কি করব? ফুপু দেখবে, বলবে যে দুইজন চলে গেছে বকবক করতে। লুবনা কৃত্রিম হতাশার দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আজকের নাম মঙ্গলবার, মাঝখানে একদিন আছিস, এরপর তো জামাইয়ের আদর পাইয়া শরীরে ভুইলা যাবি। এখন একসঙ্গে থাকি যতক্ষণ পারি। আরেকটা পেয়ে গেছে এখন, তাই না? আমি আরেকটা কই পাইলাম? আমার তো একজন সৌজন্য আছে। আমি কি এই কথা কইছি? লুবনা টেনে শাড়ি খুলে দিতে দিতে বলল, তোর কোনো কথা বলা লাগবো না, ব্লাউজ খুল তাড়াতাড়ি। এই নে কামিজ। ছি, সরো তো ভাবি, আমি খুলতেছি, তুমি সরো। লুবনা ফিক করে হেসে বলল, আচ্ছা তাড়াতাড়ি শাড়ি খুলে রেডি হয়ে নে, আমি জানলা দিয়া বাইরে তাকিয়ে আছি। লিপি খানিক পরে এই সবকিছু পাল্টে বলল। চলো যাই। লুবনা রান্নাঘরে গিয়ে প্লাস্টিকের জালি নিল। লিপি পেছনের দরজা খুলে বাইরে এসে বলল, ইমতিয়াজ তো একা ঘুমে, মশারি দিয়ে আসছো? দিয়েছি, চল। দুজন চাপাকলের পাশ দিয়ে কলা বাগানে এলো। দুই পাশে সারি সারি কলা গাছ, মাঝখান দিয়ে সরু পথ গিয়ে লেগেছে পুকুরের দক্ষিণ পাড়ে। সেখানে পুকুর পাড়ের ঢালু থেকে রাস্তা অবধি চাঙ্গারি দিয়ে লাউ গাছ, অপর পাশে কাঁচামরিচ আর পেঁপে গাছ, মাঝখান দিয়ে রাস্তা। লিপি একটা ফুল পাড়ছিল। তখন লুবনা হাসতে হাসতে লুটোপুটি খেয়ে বলল, লিপি, পুলিশকে খবর দে, এই ব্যাটাকে আইনের হাতে তুলে দেওয়া উচিত।
লিপি ভ্রুকুসকে তাকিয়ে বলল। হাসছো কেন, কি হয়েছে? এই দেখ। লিপি তাকিয়ে দেখে সাদা এক পাল হাঁস পুকুরে ভেসে বেড়াচ্ছে। দলছুট হওয়া একটা স্ত্রী হাঁসকে অদ্যরসের তাড়নায় তাড়া করছে আরেকটি পুরুষ হাঁস। স্ত্রী হাঁস চিৎকার করে পালাচ্ছে। লিপি তাকিয়ে বলল, ছি, তোমার মতোই শরম নাই হাসের। দিনে দুপুরে কি করছে? লুবনা ওর বাহুতে চিমটি দিয়ে বলল, আমি ওই হাঁসের মতো ধর্ষক নাকি? ওইটারে তো পুলিশে ধরাই দেওয়া উচিত। লিপি উফ করে হাত ছাড়িয়ে বলল। চিমটি দিবা না তো, তোমার এক একটা চিমটিতে জান বের হয়ে যায়। লুবনা ফিক করে হাসলো। লিপি তাড়া দিয়ে বলল, মামি এসে বকা শুরু করবো, তাড়াতাড়ি কোড়াতে লাইগা পড়ো। লুবনা একটা ফুল পেড়ে জালিতে রেখে গম্ভীর মুখে বলল। জামাইকে পছন্দ হয়েছে? লিপি দাঁত কটমট করে তাকিয়ে বলল, আমার এগুলো জিজ্ঞেস করবা না তো। তাইলে বিয়েতে রাজি? বিয়ের তো তারিখই পড়ে গেছে, রাজি অরাজি দিয়ে কি হইব? তাহলে তো বোঝাই যাইতেছে তুই রাজি না। সবাই যেটা ভালো মনে করে আমি সেটাতেই রাজি। ও আচ্ছা, তয় তোর বরকে দেখে আমার ভালোই লাগছে। দেখতো মাশাল্লাহ। তাহলে বৃহস্পতিবারে বিয়ে করে ঘরে তুলে নাও। সুজন্যা আর মহিন্না দুই বউ তোমার। দুইজন আবার হেসে লুটোপুটি খাই। আলেয়া খাতুন এসে হাঁক ছাড়লেন। কি রে, দুইজন ওইখানে কি গুটুর গুটুর করো? লিপি ওইদিকে আয়। রাশেদার পোলা গাইল ছিয়া নিয়া আইতাছে, তুই আমার লগে পাট দিবি। লুবনা অস্ফুট স্বরে বলল, যা, তুই তো আবার ভালো পার দিতে পারিস। লিপি উঠে চলে গেল রান্নাঘরে। দুদিন তাদের এরকম দৈনন্দিন কাজের তুমুল ব্যস্ততায় চলে গেল। লিপির আলাদা করে একবারও মনে হলো না এটা কেন বিয়ে বাড়ি। কেবল লুবনা ভাবের বিয়ে নিয়ে উপযুক্ত রসিকতা ছাড়া বিয়ে নিয়ে কেন বিশেষ কথাবার্তাও শোনেনি। আজ বৃহস্পতিবার। আলেয়া খাতুন লিপিকে সামনের রুম ঝাড়ু দিয়ে বিছানা বালিশ পাল্টাতে বলেছেন, আর নিজে গেল উঠান ঝাড়ু দিতে। লুবনা তখন রান্না করে। তখনই আসমান ডেকে বৃষ্টি এলো। দৌড়ে ঘরে এলেন আলেয়া খাতুন। আশ্চর্য কারবার, জামানা পুরাই পাল্টে গেছে। শীতের সিজন এখনো যায়নি, এর মাঝে বৃষ্টি দিতেছে কেন বুঝলাম না। জীবনে যা দেখিনি সেইটা আজকে দেখলাম। শীতের দিনে ঝড় তুফান। তিনি কথা বলতে বলতে চলে গেলেন রান্নাঘরের দিকে। লিপি স্পষ্ট শুনতে পাচ্ছে তিনি রান্নাঘরে গিয়ে বলেছেন, অলক্ষণে অপয়ামের বিয়ে বলা কথা। দেখো শীতের দিনে বৃষ্টি এসে গেছে, লক্ষণ ভালো না। ও সুজন ক্ষীরার ক্ষেতের তো সর্বনাশ হয়ে গেল রে। বৃষ্টি দিলে তো ক্ষীরা আর ভালো থাকে না। খানিক পরে ভিজে একাকার হয়ে বাড়িতে এসে ঢুকলেন আনোয়ার হোসেন। বাজারের ব্যাগ লিপির দিকে বাড়িয়ে দিয়ে তিনি মাথা নুইয়ে নিজের লুঙ্গি তুলে চুল হাত মুছে নিলেন। বিকেলে যে কয়েকজন আসবে তাদের খাওয়ানোর জন্য মাছ মোড়ক আনা হয়েছে। লিপি ব্যাগ নিয়ে রান্নাঘরে গেল। আলেয়া খাতুন বৃষ্টিতে ভিজে পেছনের দরজা দিয়ে এসে দুর্বা ঘাস নিয়ে ঢুকলেন। লুবনাকে ধান, দুর্বা কাঁচা হলুদ ও আদা দিয়ে দায়িত্ব দিলেন লিপিকে স্নান করানোর জন্য। ওরা গোসলে চলে গেল। মাসুক সাহেব কাজে নিয়ে ফিরলেন 4টার দিকে। তাদেরকে সামনের ঘরে বসতে দেওয়া হয়েছে। আনোয়ার সাহেব ওনার জুম্মার নামাজের পাঞ্জাবি পায়জামা পরেছেন। সুজন নতুন লুঙ্গি আর শার্ট পরে সামনের ঘর আর রান্নাঘরে হাঁটাহাঁটি করছে। কিছু বাচ্চারা উঠোনে এসে হই হুল্লোড় শুরু করেছে। লিপিকে নিয়ে লুবনা নিজের ঘরে এলো। ওর বিয়ের লাল শাড়ি পরানো হবে লিপিকে। আলেয়া খাতুন রান্নাঘর একাই সামলাচ্ছেন। খানিক পর বাচ্চাদের আওয়াজ শোনা গেল, দামান আইছে রে, দামান আইছে রে। শব্দ শুনে লুবনা বুঝতে পারে দামান এসে গেছে। সে তাড়াতাড়ি করে শাড়িটা পরিয়ে নিল। খানিক পর কাজের সঙ্গে 2-3 জন মানুষ লুবনার রুমে এসে লিপির থেকে কবুল পরিয়ে চলে গেলেন। সুজন আর আনোয়ার হোসেন খাবার দিলেন তাদের সামনের রুমে। বরকনে বিদায় হতে গোধূলি পেরিয়ে প্রায় সন্ধ্যা। 2টা সিএনজি আনা হয়েছে, সিএনজি রাস্তা রাখা। সুজন এসে পাজা কোলে করে লিপিকে নিয়ে বের হলো। লুবনা জল ছলছল চোখে তাকিয়ে আছে। পাশে দাঁড়িয়ে আছেন আলেয়া খাতুন। লিপি নির্বাক হয়ে আছে। গ্রামের অন্য মেয়েদের মতো কাঁদছেও না। একটু আগে যে তার বিয়ে হয়ে গেল সে যেন বিশ্বাসই করতে পারছে না। তাকে সিএনজিতে বরের পাশে নিয়ে বসালো সুজন। তখনই আবার তুমুল বৃষ্টি এলো। সিএনজি ছাড়তেই লিপির গলায় দলা পাকিয়ে এলো কান্না। লুবনা ভাবির জন্য ভীষণ কষ্ট হচ্ছে।
কষ্ট হচ্ছে জানালা থেকে কাঁঠাল গাছের ফাঁক দিয়ে দেখতে পাওয়া পাশাপাশি দুটো কবরের জন্য। ঝুম বৃষ্টিতে সিএনজি চলছে। বৃষ্টির ছাট থেকে রক্ষা পাওয়ার জন্য দুই পাশে পর্দা ফেলায় ভেতরে মেঘাচ্ছন্ন আলো। মহিন আমতা আমতা করে বলে, বাইরে বৃষ্টির সঙ্গে বাতাস দিচ্ছে অনেক, আপনি আরেকটু আমার দিকে এসে বসুন, না হয় ভিজে যেতে পারেন। লিপি চোখ বুজে ভীষণ মনে এলোমেলো ভাবনায় ডুবেছিল। পাশ থেকে স্পষ্ট শুদ্ধ বাংলায় কথা শুনে চোখ তুলে কেবল তাকাই। প্রতি উত্তরে কিছু না বলে আরেকটু ঘনিষ্ঠ হয়ে বসে। আর কোনো কথা হয় না তাদের, দুজনে চুপচাপ। লিপির ভেতরে শুধু ভয় আর রোমান্স। যেভাবে হোক, যেরকমই হোক, বিয়ে যেহেতু হয়েছে, সে চাই সুন্দরভাবে সংসার করতে, সবকিছুর সঙ্গে নিজেকে মানিয়ে নিতে। মায়ের মতো সে ফিরে যেতে চায় না। তার যাওয়ার জায়গাও কি আছে আর? সিএনজি মেন রাস্তা থেকে কাঁচা রাস্তা দিয়ে ঢুকে পড়েছে। রাস্তার দুই পাশে সারি সারি বাস। দুদিক থেকে রাস্তার দিকে নুইয়ে তারা যেন অলিঙ্গন করছে। আকাশ দেখা যাচ্ছে না। রাস্তাটা কেমন অন্ধকার। দূরে থেকে মুয়াজ্জিনের মিষ্টি কণ্ঠে মাগরিবের আজান ভেসে আসছে কানে। সবকিছু যেন কেমন রহস্যময় লাগছে লিপির। আজান শুনে পাশে কোথাও একদল শেয়াল ডাকতে শুরু করেছে। ভয় পাবেন না, পাশের জঙ্গল থেকে এগুলো ডাকে আজান শুনলে। লিপি কথা বলল না। সোজা রাস্তা দিয়ে গিয়ে সিএনজি হঠাৎ থামে। বসুন, আমি ছাতা নিয়ে আসছি। মহিন বৃষ্টিতে নেমে গিয়ে ছাতা নিয়ে এলো। আসুন। লিপি শাড়ির কুচি ধরে ধীরে ধীরে নামে। মহিন মাথার উপরে ছাতা ধরে আছে। লিপি তাকিয়ে দেখে সামনে টিন দিয়ে সীমানা দেয়া। প্রবেশ পথে পর্দা ঝুলছে। সিএনজির আলোয় সে পা টিপে টিপে হাঁটে। মহিন এক হাত দিয়ে পর্দা সরিয়ে দিল। আবসা অন্ধকার উঠোন, বাড়ির কোনো বাতি নেই। লিপি যতদূর জানে দরবেশপুর কারেন্ট আছে। হয়তো এখন বৃষ্টির কারণে বিদ্যুৎ নেই, কিন্তু গাড়ির শব্দ শুনেও কেউ এলো না কেন? চার্জার বাতিও তো থাকে বাড়িতে। মাহিন পকেট হাতিয়ে মোবাইল বের করে বাতি জ্বালাই। উঠোনের মাথার উপর করবে, কিন্তু অজু করবে কোথায়? রুমের সঙ্গে অ্যাটাচ বাথরুমও দেখছে না। ঘুমে হাই উঠল লিপির। মাহিন ভীষণ বিব্রত বোধ করছে। সে এখন ভোর 6টায় বাসর ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে। নববধূ সারা রাত্র অপেক্ষায় ছিল। এখন গিয়ে কি জবাব দেবে সে? রাতে আসছি বলে রাফিয়ার রুমে গিয়েছিল। রাফিয়া বালিশে মুখ চেপে উপুড় হয়ে শুয়ে আছে। কাঁধে হাত রাখতে মাথা তুলে তাকাই। লাল টকটকে দুটো চোখ, মুখ ফুলে আছে, তাকাচ্ছে সামনে। দাঁড়িয়ে থাকা মাহিনের দিকে। তার এই ব্যক্তিগত পুরুষটির পরনে আজ বিয়ের পোশাক, অথচ সেটা রাফিয়ার জন্য না, বরং তার রাজ্যে অগান্তক এসেছে। তাকেই এই পোশাক পরে বরণ করেছে মাহিন। রাফিয়া বিছানায় থেকে উঠে ঝাপটে ধরে ওকে। বুকে মুখ লুকিয়ে হাউমাউ করে কেঁদে ওঠে। এটা কি হয়ে গেল মাহিন? আমি তোমার ভাগ কিভাবে আরেকটা মেয়েকে দিব বলো? আমি তোমার রাজার একমাত্র রানী ছিলাম। সেখানে আজ একজন আগন্তুক হয়ে আগমন করলো। সে ধীরে ধীরে আমার চোখের সামনে জায়গা দখল করে নেবে। আমি এসব কিভাবে সহ্য করব? আমি আর পারছি না মাহিন। মাহিনুর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, আমি তোমার কষ্ট বুঝতে পারি রাফিয়া, কিন্তু একটু তো বুঝতে চেষ্টা করো। আমাদের কোনো সন্তান হচ্ছে না, সন্তান দরকার না বলো? তাছাড়া আব্বু যেভাবে উঠে পড়ে লেগেছিল, ওনাকে কিভাবে কষ্ট দেই? মানুষটা সারা জীবন আমার জন্য প্রবাসে কাটিয়েছে, এই বাড়িঘর করেছে, আমাকে পড়ালেখা করিয়েছে, কখনো কোনো কিছুর অভাব বুঝতে দেয়নি। সে যখন আমাকে ডেকে নিয়ে লজ্জা শরম ভুলে রোজ রোজ শুধু বলে বংশের বাতি নেই, তার নাতি নাতনি লাগবে, তখন কি করার থাকে বলো? তা আবার উনি হার্টের রোগী। রাফিয়ার কান্নার তোড় আরো বাড়ে। আমি এখন কি করব? বাবা কল দিয়ে বলছে এখনই তোমাকে ছেড়ে চলে যেতে। ওরা মামলা করবে তোমার নামে, আরো কত কি। আমি কার কথা এখন শুনবো? মাহিনের ভয় হয়। রাফিয়ার মনের অবস্থাও বুঝতে পারে সে। পরিবারের কথাই হঠাৎ পাল্টে গেল। আবার বিপদ বাড়বে, ঝামেলা হবে। রাফিয়া এখন ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত, নিজের অস্তিত্ব নিয়ে শঙ্কিত। সুতরাং তাকে ভালোবাসে। ওর মতো করে থাকতে হবে, সাহস দিতে হবে, আস্থা দিতে হবে। সে আজলা করে ওর মুখ তুলে বলল, রাফিয়া, আমার লক্ষ্মী বউটা, তাকাও আমার দিকে। লিপিকে তুমি ছোট বোনের মতো দেখো। সে কখনো তোমার অবস্থান নিতে পারবে না, মোটেও ভয় পেও না। রাফিয়া তাসিল্লের হাসি দিয়ে বলল,
এসব কথা কিছুদিন পর আর থাকবে না মাহিন। আব্বু আম্মু সব বান্ধবী সবাই আমাকে এটাই বলে যাচ্ছে। একসময় উল্টো আমাকেই ছেড়ে দিবে তুমি। ছেড়ে না দিলেও আমি যেতে বাধ্য হব। তাই খাল কেটে কুমির যেন না আনি, সন্তান পালকও নিলে। অন্যের কথা কেন শুনতে যাও তুমি? আমাকে বিশ্বাস করো না বলো? রাফিয়া ওর চোখের দিকে তাকিয়ে বলে, বিশ্বাস না করলে ওদের কথায় ছেড়ে গিয়ে মামলা করতাম, বিয়ের মনসম্মতিও দিতাম না। তাহলে এমন কেন করছো? দেখো, তোমার কারণে মাও লিপিকে গ্রহণ করেনি। উনি এখনো দরজা বন্ধ করে আছেন। রাফিয়া আবারও ওর বুকে মুখ লুকিয়ে হাউমাউ করে কেঁদে ওঠে। কেন এমন করি তুমি বুঝতে চাও না কেন? আমার ভয় হয় তোমাকে হারানোর। আমি তো ভালোবেসে বিয়ে করেছিলাম। আমি তোমার পরিবারের জন্য কি না করিনি বলো? খালা কেন আমাকে এত ভালোবেসেছেন? উনি সুখ পেয়েছেন বলে তো, তাই না? শুধু আমার অপরাধ, সন্তান জন্ম দিতে পারছি না। আমি কি করব এখানে? আমার হাত আছে বলো? শুধু এই কারণে আমি কেন তোমাকে হারাতে বসেছি? রাফিয়ার মনে হলো তার কলিজা যেন মোচড় ধরেছে। কিভাবে নিজের স্বামীকে অন্য এক মেয়ের সাথে রাত কাটানোর অনুমতি দেবে সে? এ কোন পরীক্ষায় আল্লাহ ফেলেছেন? কাকে সে বোঝাবে এই যন্ত্রণার কথা? মাহিনকে যৌবনের শুরু থেকে ভালোবাসে, সবসময় তাকে নিয়েই ঘর করার স্বপ্ন দেখেছে। ভাগ্যগুণে স্বপ্নের পুরুষটিকেও সে পেয়েও আজ হারানোর পথে। কি সুন্দর সুখের সংসার ছিল তাদের, এখন কি হতে চলেছে? মহিনকে পুনরায় জাপটে ধরে বলে, তুমি হারাতে বসছো কোথায়? তুমি হারাতে বসছো কোথায় রাফিয়া? আমি তো আছি। তুমি যা বলবে তাই হবে। বুঝতে পারছো না কেন? ওই মেয়েটা শুধু সন্তানের জন্য। এখন তুমি অনুমতি দাও, সে আমার জন্য বাসর ঘরে অপেক্ষা করছে। প্লিজ, তুমি এমন কথা আর কখনো বলবে না। আমি মরে যাব। আমি সহ্য করতে পারবো না মাহি। কিন্তু আমার তো যেতে হবে। না প্লিজ, আজ তুমি ওই ঘরে যেও না। আমার আজ ভীষণ একা লাগছে মাহিন। খুব খুব অসহায় লাগছে। আজ রাতটা তুমি আমাকে বুকে জড়িয়ে ঘুমাও। মহিনের এবার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে ক্রোধে নিজেকে ছাড়িয়ে বলে ওঠে, পাগলের মতো কথা বললে তো হবে না। তোমার মনে রাখতে হবে, সেও এখন আমার বিয়ে করা স্ত্রী। তারও অধিকার আছে আমার ওপর। আজ মেয়েটির বাসর রাত, সে কেন স্বামীকে ছাড়া থাকবে? এটা হয়? কথাটা শুনে রাফিয়াত যেন আসমান ভেঙে পড়লো মাথায়। আজ যদি মাহিন এই কথা বলতে পারে, দুদিন পর কি বলবে? ওই মেয়েটা যদি একসময় সন্তান জন্ম দেয়, তখন কি হবে? তাহলে কি বান্ধবীদের কথাই ঠিক, পরিবারের কথাই ঠিক? ওর মাথায় প্রচন্ড জেদ চেপে যায়। যে করেই হোক আজ মাহিনকে নিজের সঙ্গে রাখবো। ওই মেয়ের কাছেই আজ যেতে দেব না। নিজেকে আজ ওই মেয়ের কাছে হারাতে দেব না। তবে বুঝবে সে সারা জীবন মহিনকে নিজের নিয়ন্ত্রণে রাখতে পারবে। রাফিয়া মাথায় হাত দিয়ে মেঝেতে লুটিয়ে পড়ে। মাহিন ভয় পেয়ে যায়। হাঁটু গেড়ে বসে ওর মাথা কোলে টেনে তুলে বলে, আর কি হয়েছে? কি হলো হঠাৎ করে তোমার? সে চোখ পিটপিট করে তাকিয়ে গঙ্গানির মতো করে বলল, আস্তে কথা বলো, খালা শুনলে বাড়িতে কল দিয়ে দিবে। আমাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চলো। ধুর, পাগল নাকি? কি হয়েছে তোমার? ঠিক হয়ে যাবে, উঠো। বুঝতে পেরেছি। আমাকে কেন তুমি হসপিটালে নিয়ে যাবে? নিজেই তো চাচ্ছ আমি মরে যাই। কিন্তু মনে রেখো, আমি মরে গেলেও তোমাকে শান্তিতে থাকতে দিবে না আমার পরিবার। কি সব আবল তাবল কথা বলছো? মাহিন, আর দেরি করো না। কাউকে না জানিয়ে তাড়াতাড়ি আমাকে কাঁধে নিয়ে হসপিটালে চলো। মাহিন কি করবে ভেবে পাচ্ছিল না। তার বাবা একটু আগে মায়ের সঙ্গে ঝগড়া করে নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছেন। তাদেরকে কিছু জানাতে আবার না করেছে রাফিয়া। মা জানলে আসলেই হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা প্রবল। তাই সত্যি সত্যি সে রাফিয়াকে কাঁধে নিয়ে আস্তে করে দরজা খুলে প্যাসেজ বের হয়। তখন আবার মনে হলো লিপিকে কিছু বলে যাওয়া দরকার। আবার মনে হয় ওকে কাঁধে করে ওই রুমে নিয়ে যাবে কি করে। হঠাৎ এরকম দৃশ্য দেখলে কি ভাববে সে? সিদ্ধান্তহীনতায় ভুগছে মাহিন। তখনই আবার গঙ্গানি দিয়ে রাফিয়া বলল, তাড়াতাড়ি যাও। নববধূকে বলে যাই। সে গঙ্গানি দিয়ে হতাশার সুরে বলে, আল্লাহ, আমি এদিকে মরে যাচ্ছি আর সে তার নববধূ নিয়েই পাগল। আল্লাহ, আমি মরে যাচ্ছি রে। মাহিন পুনরায় ক্রোধান্বিত হয়ে বলল, আমি বুঝলাম না, তুমি মরে যাবে কেন? তোমার এখন ঠিক কি সমস্যা হচ্ছে?
মাথা ঘুরেছে হয়তো, এখনই ঠিক হয়ে যাবে। ওরে আল্লাহ রে, আমি ডাক্তার নাকি? সমস্যা কি হয়েছে বলবো? আমাকে বাড়িতে মেরে ফেলতে চাচ্ছ নাকি? তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাও, না হয় আমার কিছু হলে তুমিই দায় থাকবে। মাহিন কি করবে কিছু ভেবে না পেরে মেসেজ পেরিয়ে উঠানে বের হয়ে গেল। উপজেলায় গিয়ে ডাক্তার দেখিয়ে টেস্ট ফেস্ট করতে চলে গেল পুরো রাত, অথচ কোনো অসুখই ধরা পড়েনি। তাতে কোনো রাগারাগি করেনি মহিন। যেভাবে হোক তার দুজনকে নিয়েই সংসার করতে হবে। রাফিয়ার মনের অবস্থাও বোঝে সে। হসপিটাল থেকে বাইরে তাকিয়ে দেখে তুমুল বৃষ্টি হচ্ছে। তখনই মনে পড়ে লিপিকে খাবার কে দেবে, তাড়াতাড়ি যাওয়া দরকার। সে রাফিয়াকে বলল, লিপিকে আম্মু রাতে খাবার দেনি নিশ্চয়ই, আমাদের যাওয়া দরকার। রাফিয়া তাকে বলল, বাইরে বৃষ্টি, তাছাড়া রাত ৩টা, সে ঘুমাচ্ছে হয়তো। এখন গিয়ে ডেকে তুলে তো খাওয়াবে না, আমরা ভোরে গেলেই হবে। আমাকে হসপিটালে নিয়ে আসায় বড় ক্ষতি হয়ে গেল তোমাদের। সমস্যা নাই, আমি গিয়ে গরম করে দিব, তোমরা স্বামী স্ত্রী খেয়ে নিবে। মাহিন আর কিছু বলল না। রাফিয়া পুনরায় কালো মুখ করে মেঝের দিকে তাকিয়ে বলল, দুজন খেয়ে দরজা লাগিয়ে ল্যাংটা হয়ে শুবে। এই জন্যই তো ফেরার জন্য এত অস্থিরতা। মাহিন সামনে তাকিয়ে দেখে রিসেপশনে নার্স আর পরিচ্ছন্ন কর্মীরা বসে গল্প করছে। দুই একজন উৎসুক দৃষ্টিতে এদিকে তাকিয়েও আছে। সে আর কিছু বলল না। রাফিয়ার পাশে বেঞ্চে বসে ওর ডান হাত নিজের কোলে এনে বসে রইল খানিকক্ষণ। তারপর আস্তে করে বলল, এই তো দেখো, তুমি যা বলছো তাই করছি না। আমি কি যাচ্ছি বাসায়, তুমি যখন বলবে তখন যাব। রাফিয়া মেঝেতে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, এগুলো কয়দিন থাকবে? 2 দিন পর এই মেয়ের কথাতেই চলবে তুমি। কখনোই এমন হবে না। তাকে শুধু সন্তানের জন্য বিয়ে করেছি, আর তোমার মতো সুন্দরীও না সে। রাফিয়া কিছু বলল না। মাহিন তাকে খুশি করার জন্য আবার বলল, একটু আমার দিকে তাকাও। তোমার দেখতে একটু পূর্ণিমার মতো লাগে বলতাম না, সবাই তো বলে। আমাকে হারাবে কেন তুমি? তোমার জন্য আমি সবসময় এরকম পাগলই থাকবো। রাফিয়া কিছুই বলল না, শুধু ওড়নার আঁচল তুলে চোখের জল মুছে দিল। রাফিয়া চলো এবার যাই। এখানে বসে বসে কি করবে বলো? এখন 4টা হয়ে গেছে, বাসায় যেতে যেতে ভোর হবে। রাফিয়া আস্তে করে উঠে দাঁড়ায়। তারা হসপিটাল থেকে বের হয়ে বাড়ির পথে রওনা দেয়। এখন ভোর 6টা। রাফিয়াকে রান্নাঘরে পাঠিয়ে সে কাঁপা কাঁপা হাতে ভেজানো দরজা আলগোছে ধাক্কা দিয়ে খোলে। সোজা সামনের দেওয়ালের ভেন্টিলেটরে কিছু চড়ুই পাখির বাসা বেঁধেছে। সেখানে 2টা চড়ুই পাখি ডাকছে। বিছানার দিকে তাকিয়ে দেখে লিপি সালোয়ার কামিজ পরে ব্যাঙের মতো করে 2 পা বিশ্রীভাবে ঘুমাচ্ছে। মাথার একপাশে নিচে নীল একটা ডায়েরি। সম্ভবত জেগে থাকতে থাকতে হুট করে ঘুমিয়ে পড়েছে। কৌতূহল থেকে নক দিল কেউ দরজায়। লিপি ভীষণ বিরক্ত হলো। খাবার রেডি করেছে হয়তো, এখানে নিয়ে আসি, গিয়ে দুজন একসঙ্গে খেতে পারবো। দুজন একসঙ্গে কথাটা লিপির বড় ভালো লাগে, কানে মধুর মতো বাজে। দরজা ভেজিয়ে দুজন একান্তে টেবিলে বসে খাবে। সে লজ্জামাখা মুখে মাথা কাত করে। মাহিন উঠে গেল দরজা খুলতে। ওপাশে রাফিয়া দাঁড়িয়ে আছে। দরজা বন্ধ করলে কেন? খাবার গরম করেছি, আসো। মাহিন দরজা ফাঁক রেখে ভেতর থেকে বলল, এখানে দিয়ে দাও। তাহলে তাকে ভাত দিচ্ছি, সে রাত্রে খায়নি, তুমি তো নাস্তা করবে। রান্নাঘরে চলো। এই ঘরে কি এতক্ষণ? লিপির গা গুলিয়ে উঠলো কথাগুলো শুনে। মাহিন নিজেকে সামলে বলল, আমার ক্ষুধা লেগেছে, ওর সঙ্গে ভাত খেয়ে নিব। রাফিয়া তাকে হাত ধরে টান দিয়ে বলল, আশ্চর্য, এভাবে ভেতর থেকে কথা বলছো কেন? বাইরে আসো, তুমি খেতে হলে রান্নাঘরে খাবে, এখানে তাকে দিচ্ছি এনে খাবার। মাহিন মলিন মুখে চলে গেল রান্নাঘরে। লিপি খাবার নিয়ে এলো লিপির রুমে। দুজনের চোকাচোকি হলো কেবল। লিপি আমতা আমতা করে বলল, আপু, হাত মুখ ধোবো কোথায়? রাফিয়া প্যাসেজের দিকে। বিয়েটা তার করতেই হতো, আজ না হোক কাল। ডাক্তাররা জানিয়েছে রাফিয়া সন্তান জন্ম দিতে পারবে না। লিপি গতকাল থেকে রান্নাঘরে ঢুকলো। লিপি কলতলা থেকে রান্নাঘরে ঢুকলো। ঠিক তখনই রাফিয়া এবং মাহিনের মা মিনারা বেগম প্রবেশ করলেন। সে আমতা আমতা করে লিপিকে বলল, আমার মা। লিপি ওনার দিকে যাচ্ছে পা ছুঁয়ে সালাম করতে।
তিনি বিস্মিত হয়ে রাফিয়ার দিকে তাকিয়ে বললেন, তুমি তো হাচ্ছা কথা বলছো, মাইয়া তো দেখি খোঁড়া। লিপি মাথা নুইয়ে সালাম করার আগেই তিনি তাড়িয়ে দিলেন। এই মাইয়া, যাও এইখান থেকে, আমার সালাম লাগবো না। তোমার শ্বশুরকে দিনে 10 বার সালাম দিও। কথাগুলো বলে এখান থেকে তিনি প্রস্থান করলেন। মাহিন তাড়াতাড়ি উঠে গিয়ে লিপিকে বুকে জড়িয়ে ধরে মাকে বলল, এসব কিন্তু ঠিক না মা, একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। রাফিয়া তাচ্ছিল্যের হাসি দিয়ে চুলোর দিকে যেতে যেতে বিড়বিড় করে, বাহ, লেংড়ির জন্য এত প্রেম। মাহিন আহত নয়নে মাথা ঘুরিয়ে তাকিয়ে রইল। খানিক পর লিপিকে বলল, চলুন, আপনি রুমে চলুন। লিপি যেন পায়ে 2 হাতে মুখ ঢেকে আছে। সে আমতা আমতা করে বলল, যান, উনি নাস্তা করতে ডাকছে। মাহিন কিছু না বলে চুপচাপ রুম থেকে বের হয়ে রান্নাঘরের দিকে চলে যায়। রাফিয়া পিছু পিছু গিয়ে 4টি রুটি আর লাল শাক প্লেটে নিয়ে টেবিলে এনে রাখে। মাহিন রোজ সকালে রুটি খায় শাক দিয়ে। আজ স্লেম মুখে মাথা নুইয়ে চুপচাপ খেতে থাকে। রাফিয়া চেয়ার টেনে সামনে বসে বলল, কি হলো? এরকম মুখ বানিয়ে আছো কেন? মাহিন অচেনা লোকের মতো শূন্য চোখে তাকিয়ে বলল, কি রকম? বাবা, লেংড়ির এত পাওয়ার! এত তাড়াতাড়ি পাল্টে ফেললো মাস্টারকে। মাহিন অধৈর্য হয়ে বলল, দেখো রাফিয়া, সবকিছুর একটা সীমা আছে। আমিও লুকিয়ে পরকিয়া করিনি যে এত সহ্য করব। আর লিপিও পালিয়ে আসেনি, তাকে বিয়ে করে আনা হয়েছে। সেও এই বাড়ির বউ। তুমি তাকে সম্মান না করলে 2 দিন পরে সেও করবে না। কথা শেষ করার আগেই রাফিয়া বলে উঠল, বাবা, আমি লেংড়িকে এখন সম্মান করা লাগবো? তাহলে যাই, পায়ে ধরে সালাম করে আসি। মাহিন শীতল চোখে ওর দিকে তাকিয়ে বলল, মহিলাদের না আসলে ঘিলু কম মাথার। শান্তি আসবে। আমি চাই তুমি সুন্দরভাবে থাকো। তোমার প্রতি আমার ভালোবাসা, সম্মান সবকিছু আগের মতোই থাকবে। আর না হয় ডিভোর্স নিতে পারো। এই 2টা বাদ দিয়ে ছোট লোকের মতো আচরণ করে অশান্তি সৃষ্টি করো না। আর এটা মনে রেখো, নিজের সম্মান নিজেকেই রাখতে হয়। ঘিলু কম তো, প্রথমেই তার দুর্বলতা আঘাত করেছো, 2 দিন পর সেও করবে। রাফিয়া লজ্জায় অপমানে চেয়ার থেকে টেনে ছুটে চলে গেল রুমের দিকে। মাহিন তাড়াতাড়ি হাত ধুয়ে পিছু পিছু গেল। রাফিয়া দাঁড়াও। সে ডাকে সাড়া না দিয়ে নিজের রুমে গিয়ে বিছানায় পড়ে বালিশে মুখ গুজে কান্নায় কেঁপে কেঁপে ওঠে। মাহিন কাঁধে হাত রেখে বলল, কাদার কি হলো? আসো তো, দুজন গল্প করতে করতে নাচতে পারবো। রাফিয়া কোনো সাড়া দিল না। সে টেনে এনে পাজাকল করে নিয়ে কোলে নিয়ে বলল, কি হয়েছে আমার বউটার? রাফিয়া বুকে মুখ গুজে বলল, তুমি এভাবে আমাকে বলতে পারলে? মাহিন মুচকি হেসে বলল, আরে বোকা নাকি? আমি তো তোমাকে কষ্ট দেওয়ার জন্য বলিনি, তোমাকে বোঝানোর জন্য বলেছি। তুমি হয়তো আমার মতো ভাবতে পারোনি, তাই ভাবিয়ে দিলাম। আমি মাস্টার মানুষ, বুঝোই তো। মানুষকে শিক্ষা দেয়াই আমার কাজ। তাছাড়া বিয়ে যেহেতু করে ফেলেছি, ওর অধিকার তো আমার ঠিকঠাক দিতে হবে, তাই না? তো দাও গিয়ে, এই জন্যই তো পাগল হয়ে আছো। আমি চলে যাব, তাহলে তোমার সব সমস্যা শেষ। বোকার মতো কথা বলবে না তো। দুজনকেই আমার লাগবে। লিপি আমার প্রয়োজন হলে তুমি হচ্ছ প্রিয়জন, কিন্তু সেই প্রয়োজন হলে তার অধিকার আমি ঠিকঠাক না দিলে অপরাধী হব না বলো? তুমি আমাকে ভালোবাসলে অপরাধী কেন করবে আমায়? আমি সত্যি তোমাকে ভালোবেসেছি। মাহিন তাকে কোল থেকে নামিয়ে 2 কাঁধে হাত রেখে বলল, তাহলে আমাকে অপরাধী হতে দিও না, আমার অধিকার আদায় করতে দাও। দেখো, বাসরাত গেছে, ওর কাছে যায়নি, এখনো শান্তি মতো 2টো কথাই বলতে পারছি না। কথাগুলো সহ্য করতে পারে না রাফিয়া। গা গুলিয়ে ওঠে। সে পুনরায় বিছানায় উপুড় হয়ে পড়ে হাউমাউ করে কাঁদে। আমাকে এই কি বিপদে ফেলে আল্লাহ! আমি নিজে কিভাবে স্বামীর ভাগ দিব? সে কিভাবে অন্য মেয়ের কাছে যাওয়ার জন্য আমার কাছ থেকে অনুমতি চায়? আমি আর কত সহ্য করব আল্লাহ? মাহিন পুনরায় ওর কাঁধে হাত রেখে বলল, এমন করো না প্লিজ। তুমি সহজভাবে নাও ব্যাপারটা। ওর কাছ থেকে সন্তান পেতে হলেও তো আমাদের মিলতে হবে। রাফিয়ার কান্নার তোড় আরো বাড়ে। এক একটা কথা শুনে তারা যেন মরে যেতে ইচ্ছা করছে। এই মানুষটা তার কত আপন, কতটা মন প্রাণ উজাড় করে ভালোবেসে সে নিজের হয়তো জানে না। শুধুমাত্র সন্তান জন্ম দিতে অক্ষম। মাহিন তাকে ধরে বিছানায় বসিয়ে চোখে চোখ রাখে। তারপর মুচকি হেসে বলল, সরি এসব নির্দয় যুক্তি দেওয়ার জন্য।
আসলে এসব বলছি যাতে তুমি নিজেকে বুঝতে পারো। কি করবো বলো, আমিও যে বিপদে পড়েছি। দয়া করে তুমি আমাকে যেতে দাও, আর কথা দাও ওর সঙ্গে স্বাভাবিক আচরণ করবে, যাতে আমরা সবাই সুখে থাকতে পারি। রাফিয়া বাঁ হাতের মুঠোয় থুতনো ঠেকিয়ে বিছানায় বসে আছে, দৃষ্টি সামনের দেয়ালে নিস্তব্ধ। মাহিনের কথাগুলো শুনে সে নির্লিপ্তভাবে বলল, ঠিক আছে, কথা দিলাম ওর সঙ্গে আর খারাপ আচরণ করব না। তুমি যেভাবে ভালো থাকো, সংসারে যেভাবে সুখ শান্তি বজায় থাকবে সেভাবেই চলবো। মাহিন বাঁ হাত ওর পিঠের দিকে দিয়ে জড়িয়ে ধরে বলল, মন থেকে বলছো তো? তবে তুমি যদি চাও আমাকে ডিভোর্স দিতে পারো। আমি নির্দ্বিধায় চলে যাব, তোমার কোনো ক্ষতি করতে দিব না আমার পরিবারকে। মাহিন ডান হাতের তালু দিয়ে ওর বাঁ গালে নিজের দিকে ঠেলে চোখে চোখ রেখে বলল, এমন কথা আর কখনো বলবে না। আমাদের কত বছরের সংসার, কখনো ভালোবাসার কমতি ছিল না। এখন শুধু প্রয়োজনে আরেকটা বিয়ে করেছি, এর বেশি কিছু তো না, তাই না? এসব আজেবাজে চিন্তাও করো না। আর আমি জানি তোমার কষ্ট হচ্ছে, তবুও একটা সন্তানের জন্য মানিয়ে নাও, আর আমাকে ক্ষমা করে দিও প্লিজ। রাফিয়া মুচকি হেসে গাল থেকে হাত ছাড়িয়ে নিয়ে বলল, এভাবে বলতে হবে না। আর তোমার সুখের জন্য এতটুকু ত্যাগ করতে পারি আমি। বলেছি তো ওর সঙ্গে আর খারাপ আচরণ করব না। আচ্ছা চলো, মেয়েটার সঙ্গে আমি আগে খারাপ আচরণ করেছি, মাপ চেয়ে নিব। আরে এগুলো লাগবে না। মাহিন, আমি বুঝতে পেরেছি তুমিও বিপদে পড়ে গেছো, বিয়ে হয়ে গিয়েছে। এখন আমার কপালে, আমার ভাগ্যে যতগুলো পথ খোলা আছে তার মধ্যে ভালো হচ্ছে ত্যাগ স্বীকার করা। আমি খারাপ আচরণ করলে, হিংসা বিদ্বেষ মনে ফুসলে সংসার অশান্তি হবে। আর ডিভোর্স নিয়েও তোমাকে ছেড়ে থাকতে পারবো না। এখন আর কিছু করার নেই, বুকে পাথর বেঁধে বাস্তবতা মেনে নিলাম। আর তোমার কথাই ঠিক, আমি তাকে লেংড়ি বলেই তোমাদের সম্পর্ককে অন্যদিকে ঠেলে দিলাম। সেটা এখন কথা বলে শেষ করে নি, নতুন করে শুরু হোক সবকিছু। মাহিন প্রচন্ড খুশি হয়ে ওর মুখ আজলা করে ধরে কপালে পবিত্র গ্রহণের মতো চুমু খেয়ে বলল, সত্যি ভালো সিদ্ধান্ত নিয়েছো। এছাড়া এখন আর কোনো ভালো পথ খোলা ছিল না। হয়েছে, এখন চলো ওর কাছে দিয়ে আসি তোমাকে। বাক্যটি মাহিনকে কেমন অস্বস্তি দিল, তবুও সে উঠে দাঁড়ায়। রাফিয়া বিছানা থেকে নেমে চটি জুতিতে বলল, কি করো? না কিছু না। মাহিন রাফিয়ার দিকে তাকিয়ে বলল, আসো বিছানায় বসো। লিপিও বিছানায় উঠে বসে ভীষণ আন্তরিক গলার বলে, বসুন আপু। রাফিয়া বিছানায় ওর এক হাত নিজের কাছে নিয়ে বলে, আফু ডেকেছো না? এখন থেকে আমি ছোট বোনের মতন দেখবো। একটু আগেই তোমাকে বাজে কথা বলে কষ্ট দিয়ে ফেলেছি, জানি। মন থেকে ঝেড়ে দিও। আসলে বুঝতেই তো পারছো, আমার কষ্টও হয়, হিংসেও হয়। লিপির যে কি হলো, চোখে জল চলে এলো খুশিতে। তার কেবল সংসারটাই টিকে থাকায় লক্ষ্য, খানিকটা আশ্রয় দরকার। যাওয়ার মতো কোনো ঠিকানা নেই। বড্ড ভয় করছিল এখানে এসে। এখন রাফিয়ার স্বাভাবিক আচরণ দেখে প্রশান্তিতে ভরে গেছে মন। সে এগিয়ে এসে জড়িয়ে ধরল রাফিয়াকে। না আপু, আমার মনে কিছুই রাখিনি। আপনি সত্যিই আমার বড় বোন। আমাকে আপনার আশ্রয় রাখলেই হবে। আমি এর বেশি কিছুই চাই না। রাফিয়া চোরা চাহনিতে মাহিনকে দেখে। মানুষটা প্রচন্ড খুশি হয়েছে, চোখ মুখ ঝলমল করছে। ভালোবাসার মানুষগুলো ভালো আছে, দেখতেও সুখ আছে। সে লিপির মাথায় হাত রেখে বলল, ঠিক আছে, তোমরা এখন থাকো, আমি যাচ্ছি। লিপির কেমন সবকিছু স্বপ্ন মনে হচ্ছে। তাহলে সবকিছু ঠিক হয়ে গেল। এখন এই বাড়ি, এই পরিবার, পাশে বসা পুরুষ, সবকিছু তারও। রাফিয়া চলে গেল রুম থেকে। মাহিন গিয়ে দরজা বন্ধ করে নিল ভেতর থেকে। রাফিয়া প্যাসেজ থেকে পিছু ফিরে বন্ধ দরজার দিকে তাকাই। গা গুলিয়ে আসে, লজ্জায় ঘৃণায় শরীর রি করে। তাড়াতাড়ি নিজের রুমের দিকে ছুটে যায় সে। দরজা বন্ধ করে বিছানায় উপুড় হয়ে পড়ে কান্নায় ভেঙে পড়ে। দরজায় কারো নখ পেল। রাফিয়া চোখের জল মুছে গিয়ে দরজা খুলে দেখে দুইজন মেহমান। লুবনা মিষ্টি হেসে বলল, আমি লিপির ভাবি, আর ও হচ্ছে লিপির ভাই। ও আচ্ছা, আসুন না, বসুন। রাফিয়া নিজের রুমের সোফায় বসেই দুজনকে। লুবনা বসতে বসতে বলল, হঠাৎ চলে আসলাম। আসলে লিপিকে দেখতে ইচ্ছে করছিল, তাই ওকে জোরাজোরি করে নিয়ে বের হয়ে পড়েছি। রাফিয়া আমতা আমতা করে বলল,
ভালোই করেছেন। লিপি কোথায়? রাফিয়া আমতা আমতা করে বলল। ওরা ওই রুমেই আছে, আসলে ঘুমাচ্ছে এখনো। লুবনা তাকিয়ে বলল, এখনো ঘুমে? এই ব্যাগটা নিন, কিছু নাস্তা এনেছি হাতে বানিয়ে, আর আমি গিয়ে ওদের তুলছি ঘুম থেকে। রাফিয়া কি বলবে ভেবে পেল না। ওরা সবেমাত্র দরজা বন্ধ করেছে, এখন হয়তো সুখের সাগরে ভাসত দুইজন। কেউ ডাকলে নিশ্চয়ই বিরক্ত হবে। সে কিছু বলার আগেই লুবনা গিয়ে দরজায় নক করে। মাহিন আর লিপি অপ্রস্তুত হয়ে দরজার দিকে তাকাই। লিপির ওড়না, কামিজ, চুল সবকিছু এলোমেলো। এখন আবার কে এলো? কি জানি। লিপির গলায় বিরক্তি স্পষ্ট। মাহিন উঠে তাড়াতাড়ি গেঞ্জি পরে দিল। লিপি চুল বেঁধে কামিজ টেনে টুনে ঠিক করে গায়ে ওড়না দেয়। দরজা খুলে মাহিন সালাম করলো। আরে ভাই, ভাবি আসছেন, লিপি দেখে এসো। লুবনাকে দেখে লিপি এসে জড়িয়ে ধরে খুশিতে। ভাবি, তোমরা আসবে ভাবিনি তো আমি। এত ভাবতে হবে না বলে সে টেনে বিছানায় নিয়ে বসাই। মাহিন সুজনকে নিয়ে অন্য রুমে চলে গেল। কেউ নেই দেখে লুবনা ওর দিকে চোখ পাকিয়ে তাকিয়ে বলল, অনেক মজা তাই না? সারা রাত ঘুমাওনি দুজনে, এখন দিনে ঘুমানো হচ্ছে। লিপির মুখ মলিন হয়ে গেল। একটু আগে সে মাহিনের প্রতিটি স্পষ্টে প্রশান্তিতে বারংবার চোখ বুজে ফেলেছিল। ওরা এসেই যত বিপত্তি সৃষ্টি করেছে। কি রে, কথা বলছিস না কেন? কি বলবো? ভালো লেগেছে? ছি, বাজে কথা বলো না তো। বাজে কি বললাম? সবকিছু ভালো লেগেছে কিনা তাই বললাম। এই বাড়ি, সংসার, শ্বশুর শাশুড়ি সব কিছু কি ভালো লাগছে? হ্যাঁ। তোর সতীনকে দেখে তো ভালোই মনে হলো। হ্যাঁ, ভালোই। রাফিয়া খানিক পর ট্রেতে করে তাদের জন্য নাস্তা নিয়ে এলো। লুবনা তাকেও টেনে পাশে বসাই, তারপর তাকিয়ে বলে, বাবা, মাস্টার সাহেবের তো দেখি ভাগ্য খুবই ভালো, দুজনই সুন্দরী বউ পেয়েছে। রাফিয়া ভেতরে ভেতরে দীর্ঘশ্বাস ছাড়ে। আসলে কি মানুষটার ভাগ্য ভালো? সে তো কেবল তাকে নিয়ে সুখী ছিল। বাধ্য হয়ে প্রয়োজনে আরেকটা বিয়ে করেছে, সেও খোড়া। একজন গর্ভধারণে অক্ষম নারী, আরেকজন খোড়া। রাফিয়ার মনে হলো মোটেও ভাগ্য ভালো নয় ওর। তাছাড়া দুই স্ত্রী কখনো মানুষটা চায়নি, তাকেই ভালোবাসতো। মনে প্রাণে এক স্ত্রীকে সে সন্তুষ্ট ছিল। রাফিয়া কিছু না বলে কেবল মুচকি হেসে প্রতিক্রিয়া জানাই। লিপি একটু সরে বসে বলল, ওদেরকে নাস্তা দিয়েছেন আপু? হ্যাঁ, দিয়ে এসেছি। লুবনা আমতা আমতা করে বলল, মা ওই শাশুড়িকে দেখছি না যে। লিপি শাশুড়িকে মেহমানের কথা জানিয়ে এসেছে, কিন্তু উনি আসেননি। এখন কি বলবে সে ভেবে পাচ্ছে না। বসা থেকে উঠে বলল, আচ্ছা আমি আসছি। সে ডেকে দিল শ্বশুরকে। উনি এসে লুবনা এবং সুজনের সঙ্গে দেখা করলেন। ওরা বিদায় নিয়ে চলে গেল। ঘন্টা দুয়েক পর মহিন ক্লান্ত বোধ করছে, রাতেও ঘুম হয়নি। এদিকে আজ শুক্রবার, জুম্মার সময় হয়ে যাচ্ছে। বিরক্ত লাগছে সবকিছু। সে আর লিপির রুমে গেল না। রাফিয়ার রুমে গিয়ে কাপড় এবং মুখ শেভের সবকিছু নিয়ে বাথরুমে চলে গেল। গোসল করে বের হতে না হতেই মসজিদে আজান শোনা গেল। রুমে এসে রেডি হচ্ছিল। রাফিয়া এসে বলল, খেয়ে যাবে? খাবার দিই? মহিন পাঞ্জাবি গায়ে দিয়ে বলল, না, এসে খাবো। জুম্মা পড়ে এসে বাবার সঙ্গে খেতে খেতে বিকেল 3টা হয়ে গেল তার। খাওয়া দাওয়া শেষে রুমে এসে বিছানায় গা হেলিয়ে দেয়। ঘুমাবে? হ্যাঁ, রাতে তো ঘুম হয়নি। আর লিপিকে খেতে দিয়েছো? তোমরা ঝুমায় চলে যাওয়ার পর আমরা একসাথে খেয়েছি। একসঙ্গে মানে? আম্মাও ছিলেন? না, গেছে। এখন যা হবে ভালো হোক। আর সবচেয়ে বড় কথা, তোমাকে ভালো দেখলে আমার কেমন জানি প্রশান্তি লাগে। এই যে লিপিকে অধিকার দিতে পারছো না, ওর কাছে রাত্রে যেতে পারোনি ভেবে তুমি অপরাধ বোধ করছো, এগুলো আমার কেন যেন খারাপ লাগছে। মাহিন হাত বাড়িয়ে তাকে বুকে টেনে নিয়ে কপালে চুমু খেয়ে বলল, আমি জানি রাফিয়া, তোমার সঙ্গে অন্যায় হয়েছে। 7টা বছর সন্তান ছাড়াই থেকেছি। ইদানিং না কেন যেন জীবনটাই বৃথা মনে হচ্ছিল সন্তান ছাড়া। বাচ্চা দেখলে ভীষণ ইচ্ছা হতো। বাবারও একমাত্র পুত্র আমি। ওনারও খুব শখ নাতনি নাতনিদের। ওনার বংশের বাতি লাগবেই, পালিত পুত্র দিয়ে তো হবে না। কি করব বলো? শেষ পর্যন্ত অনেকের পরামর্শ নিলাম। স্কুলের নিলয় স্যার, মসজিদের ইমাম, সবাই বলল ভাবিকে মানিয়ে বিয়ে করে নিন।
আল্লাহর রহমতে আর্থিক অবস্থা ভালো আছে। আমি আসলে কি করব বলো রাফিয়া? যাই হোক, আমি জানি আমারও সন্তান জন্মের ক্ষমতা না থাকতে পারতো, এসব আমি বুঝি বলেই তোমার কাছে বলছি। আমি সন্তানের শখে, ভবিষ্যতের প্রয়োজনে এবং বাবার জন্য এটা করে ফেলেছি। এখন আমরা সবাই মিলেমিশে ভালো থাকতে হবে। রাফিয়া মুচকি হেসে বলল, 200 দিন পরিবারে থাকলে ভালো থাকা যায় বুঝি? তা কি সম্ভব? মাহিন ওর পিঠে হাত রেখে বলল, তোমার উপর ভরসা করে বিয়েটা করেছি। আগে তো লিপিকে চিনতাম না, এই 2 দিনেই যতটুকু বুঝলাম মেয়েটা খুবই ভালো। বুঝতে পেরেছি জনাব, এখন আর চিন্তা করতে হবে না। অবশ্যই আমরা সুখে শান্তিতে থাকবো। সেটার দায়িত্ব তোমাকেই নিতে হবে রাফিয়া। সে মুচকি হেসে ঘাড়ের নিচে হাত ঢুকিয়ে ঠেলে তুলে বলল, হ্যাঁ নিয়েছি, বলছি ওই রুমে গিয়ে ঘুমান। মাহিন বিছানায় উঠে বসলো। রাফিয়া আমতা আমতা করে বলল, আচ্ছা, তুমি তো মাস্টার মানুষ, অনেক বড় বড় কথা বলো। একটা প্রশ্ন উত্তর দিবে? কি? একটা মানুষ একাধিক মানুষকে কিভাবে ভালোবাসতে পারে? না পারলে একাধিক সন্তানকে মা বাবা ভালোবাসে কিভাবে? সেটা না, ধরুন একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, ওদের প্রেম চলছে। এই অবস্থায় ছেলেটা কি আরেকটা মেয়ের প্রেমে পড়তে পারে? কি আবল তাবল প্রশ্ন করো, এরকম কত হয়। ছেলেরা কেন, শুধু মেয়েরাও প্রেম চলাকালে আরেকটা প্রেম করে না? করে, কিন্তু আমার প্রশ্ন সেটা না। প্রেম চলাকালে লুকিয়ে প্রেম করলে আমরা কি বলি আগের জনকে সত্যিকার অর্থে ভালোবাসেনি, কিংবা বলি ওই ছেলের প্রতারক, ওই মেয়ে ছলনাময়ী। হ্যাঁ, তো কি হয়েছে? এখন কি দিকে তাকাই। ঘুম হয়েছে? মাহিন টিভি থেকে চোখ নামিয়ে বলল, হ্যাঁ, তুমি ডাকার পর ভেঙেছে, টানা ঘুম দিয়েছি। এখন কেমন ভালো লাগছে? চা দিব? আরো ভালো লাগবে। সবে মাত্র খেয়ে উঠলাম। এখনই দিচ্ছি না, দেব কিনা বললাম। তুমি তো মাঝে মাঝে রাত্রে খেতে চাও। হ্যাঁ, তা দিতে পারো। আরেকটা কথা, লিপিকে বলবে আমাকে নিয়ে চিন্তা না করতে। তুমি এসব নিয়ে ভেবো না। আসলে মামা আর আম্মা ওনাকে কল দিয়ে রাগারাগি করে, তো তাই উনি এরকম করছেন। তাছাড়া জানোই তো, ছোটবেলা থেকে উনি আমাকে মেয়ের মতন আদর করতেন। যাই হোক, সবকিছু ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। বুঝতে পারছি। লিপি গুছানো বিছানা একটু টেনে টেনে ঠিক করে। গুছানো আলনার কাপড় পুনরায় ভাঁজ করে রেখে আবার এসে বিছানায় বসে। নিজেকে খুবই অবসর লাগে তার, যেন কোনো কাজকর্ম নেই এই জগৎ সংসারে। কথাও যেন ফুরিয়ে গেছে বুকের। রাফিয়া আমতা আমতা করে বলল, আচ্ছা, আমি চা বানিয়ে নিয়ে যাচ্ছি। মাহিন মাথা কাত করে সম্মতি জানাই। লিপিও চলে গেল রান্নাঘরে। চা বানিয়ে শ্বশুর শাশুড়ির দিকে এলো সে। তারপর ভাবলো লিপিকে আগে চা দিয়ে এসে নিজের রুমে মাহিনের সঙ্গে সেও খাবে। কাপ হাতে প্যাসেজ পেরিয়ে লিপির ভেজানো দরজা ধাক্কা দিয়ে দেখে মাহিন এখানে, বিছানায় রাখা একটা পলিথিনের ব্যাগ। জুম্মা থেকে আসার পর মাহিন মুচকি হেসে বলল, আপনি ঠিক কি করতে যাচ্ছেন? লিপি লজ্জায় লাল হয়ে বলল, শাড়ি পরবো। কেন? শাড়ি ছাড়া নিজেকে বউ লাগছে না। বলে লিপি ফিক করে হাসে। কিন্তু একা তো পারবেন না। দুজন পাবো কোথায়? মাহিন মুচকি হেসে বিছানা থেকে উঠে গেল। আচ্ছা, আমি আছি। লিপি ফিক করে হেসে বলল, না না, আপনি আসবেন না। পারলে আপনি অন্যদিকে পাশ ফিরে শুয়ে থাকুন, আমি একাই পড়ে নিব। মাহিন দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আচ্ছা, আপনার যেরকম ইচ্ছা। লুবনা সাজিয়ে দেওয়াকে অনুসরণ করে ঘন্টাখানেকের ভেতরে মোটামুটি সফল হলো লিপি। এবার আয়নার ভেতর দাঁড়িয়ে থাকা নিজের প্রতিচ্ছবি নিজেকে মুগ্ধ করতে পেরেছে। বিছানায় গিয়ে আলগোসে পাশের বালিশে এসে শুয়ে বলল, ঘুমিয়ে গেছেন বুঝি? মাহিন পাশ ফিরে বলল। মাহিন মোবাইল রেখে পাশ ফিরে বলল, না। বাবা, এতক্ষণ পাশ ফিরে থাকলেন কি করে? রাগ করেছেন নাকি? না, এই যে ফেসবুকে গল্প পড়ছিলাম। ও, আজকাল দেখছি ফেসবুকেও গল্প পড়ে মানুষ। ভাবিও বলেছিল বইয়ের মতো এভাবে পড়ে আনন্দ লাগে বুঝি? তা না, তবু বই তো সবসময় কেনা যায় না, তখন পড়তে ভালোই লাগে। মানুষ বইও পড়ে, ফেসবুকেও আজকাল পড়ে, এই আর কি। ও আচ্ছা। ভালোই সেজেছেন, খুবই সুন্দর লাগছে। লিপি লজ্জায় চোখে চোখে তাকাতে পারছে না। সে বুকের দিকে চোখ রেখে বলল, তাই? মাহিন নিবিড়ভাবে তাকে বুকে টেনে এনে কপালে আলতো করে চুমু খেয়ে বলল, প্রথম রাতেই ঝামেলায় কেটে গেল। আপনার নিশ্চয় খারাপ লেগেছে, তাই না?
লিপির কথা বলতে ইচ্ছা করছে না। সে মাহিনের বুকে মুখ চেপে রেখে উষ্ণ শ্বাস ছেড়ে বলল, হুম। এভাবেই রাতটা দুজনের তুমুল ভালোবাসায় কেটে যায়। লিপি প্রথম কোন পুরুষের স্পর্শ, আদর্শ সোহাগের পর বরের ঘনিষ্ঠ অলিঙ্গন যেন ঘুরে এসেছে এক অদ্ভুত সুখের স্বর্গরাস্ত থেকে। আর অভিজ্ঞ মহিন, সে সিপসিপে শরীরের কুমারী নারী দেখে ভিন্ন এক স্বাদ পেয়েছে। লিপির শরীরের ছন্দে যেন সে নিজেকে নতুনভাবে আবিষ্কার করতে পেরেছে। নতুন সবকিছুই মানুষকে আগ্রহী করে তোলে, নতুন সবকিছুই মানুষের মনে আলোড়ন তোলে। যদিও পুরাতন সবকিছু টিকে থাকে অভ্যাসে, প্রয়োজনে। নতুন উপস্থিতি হলে পুরাতন মোবাইলটাও যে হাতে নিতে মন চায় না। এই নতুন মানুষ, নতুন শরীরের ছন্দ মাহিনকেও যদি ক্রমশই অন্ধ করে ফেলে, তখন রাফিয়ার বা কি হবে? রুমের ভেন্টিলেটরে দুইটা চড়ুই পাখি কিচিরমিচির পেতে চেয়েছিল, অথচ পেয়ে গেল স্বামীর ভালোবাসা, পৃথিবীর অমূল্য সম্পদ। এটাকে কেবল আশ্রয় বলা যায় না। রাফিয়া শ্বশুরকে টেবিলে খাবার দিতে এসে শাশুড়ির দরজায় ডাকে। মিনারা বেগম দরজা খুলে দিয়ে এসে বিছানায় বসে আছেন। এ ঘরে টেবিল নেই। রাফিয়া সকালে বিছানার এক মাথা টেনে ভাঁজ করে রুটির প্লেট আর ডাল রেখে গিয়েছিল। সেগুলো যেরকম রেখে গিয়েছিল সেরকমই ঢাকা আছে। খালা, নাস্তা করনি কেন? কেন এমন করছো? তিনি রাফিয়ার দিকে তাকিয়ে বললেন, তোর গলায় এমন হলো কেন? এদিকে আই তো। সে এগিয়ে এলো। মিনারা বেগম কপালে হাত দিয়ে বিস্মিত হয়ে বললেন, আরে কপাল পোড়া হতচ্ছাড়ি, তোর গায়ে এত জোর নিয়ে রান্নাঘরে গেলি কেন? আমাকে ডাকতে পারতি, আমি তো সকালে খেয়াল করিনি। আর এই লেংড়ি কি করে? তাকে কি ঘরে সাজিয়ে রাখার জন্য আনা হয়েছে? মা, এরকম করে বলো না তো। আমি নিজে প্রথম দিন ওকে লেংড়ি বলে খুশি করেছি। এগুলো বলা ঠিক না, আর তাতে মাহিনও কষ্ট পায়। আমি বউ হিসাবে আসার আগে তোমার বোনের মেয়ে, তোমাদের পরিবারে অশান্তি হবে আমি কোনোদিন ভাবতেও পারি না। আর মাহিন ওকে সুখে আছে দেখলে আমার ভালো লাগে। ভালো লাগবে তো? তোর মা এক বেয়াক্কেল, তুই হইছস আর একটা। সতীনের সংসার করা এত সহজ নয়। আপনার মাথা আর পা মুছে দিচ্ছি আমি। মাহিন মুচকি হেসে বলল, আরে না, দাও তো, আমি মুছে নেব। না, আমি দিচ্ছি। তাহলে শুধু মাথাটা নাও। লিপি গামছা দিয়ে মাথা মুছে দিচ্ছিল। মাহিন বিছানায় বসা। আচমকা সে কোমর জড়িয়ে পেটে নাক মুখ চেপে ধরে। খিলখিল করে হেসে ওঠে লিপি। ছাড়ুন তো, আমার কাতুকুতু লাগছে। মাহিন না ছেড়ে তাকে কোলে নিয়ে বিছানায় শুইয়ে এলোপাতাড়ি চুমু খেতে শুরু করে। লিপি এই উপযোগ করে চুমুতে খিলখিল করে প্রাণ খুলে হাসছে। কাপড় বদলান তো, উঠুন, দরজা খোলা। মাহিন উঠে দরজা বন্ধ করে বলল, শার্ট খুলে দিতে পারো। লিপি ওর বুকের কাছাকাছি এসে পরম যত্নে একটা একটা করে শার্টের বোতাম খুলে দেয়। ভেতরে সাদা সেন্টু গেঞ্জির আড়ালে পুরুষালী প্রশস্ত বুক দৃশ্যমান। লিপি পেছনে গিয়ে টেনে শার্ট খুলে দিয়ে লুঙ্গি বাড়িয়ে দিল। নিন, এবার পাল্টে নিন। শার্ট খুলেছো অথচ প্যান্ট খুলবে না, প্যান্টের সঙ্গে এটা কেমন অবিচার? লিপি লজ্জায় দুই হাতে মুখ ঢেকে বিছানায় উপুড় হয়ে পড়ে খিলখিল করে হাসছে। শোনো, স্কুল থেকে ছুটি নিয়েছি, আগামীকাল আমরা ফুপুর বাড়িতে বেড়াতে যাব। 2 দিন থেকে আসতে পারবো। ফুপুর বাড়ি কোথায়? শ্রীমঙ্গল। ওখানে গেলে বেড়াতেও পারবো। আর ফুপু তোমাকে পেলে ভীষণ খুশি হবেন, কারণ আব্বা আর ফুপুই। কথাটি বলতে গিয়েও আটকে গেল সে। লিপি মুচকি হেসে বলল, আব্বা আর ফুপুই যাচ্ছিলেন, আর একটা বিয়ে করো, বংশের বাতি নেই। মাহিন কোনো জবাব না দিয়ে লুঙ্গি কামড়ে ধরে প্যান্টের বেল্ট খুলে নেয়। কাল সকালের দিকে বেরোবো আমরা। ফুপু কল দিয়ে নিজেই দাওয়াত দিছেন। আচ্ছা ঠিক আছে, এখন কাপড় পাল্টে গিয়ে দেখো তো আপুর কি অবস্থা। ওনার শরীর মনে হয় বেশিই খারাপ করছে। মাহিন চমকে উঠে বলল, হায় হায়, আমি তো বৃষ্টির কারণে ওর ওষুধ আনতে ভুলে গিয়েছিলাম। এখন গিয়ে তাড়াতাড়ি নিয়ে আসি। আব্বা ডাক্তার এনেছিলেন দেখলাম। ও আচ্ছা, তাই নাকি? মাহিন কাপড় পাল্টে বলল, আচ্ছা আমি যাচ্ছি। উনি তো আমার রুমে, আমিও দেখতে চাচ্ছিলাম। হ্যাঁ চলো চলো তাহলে আমার সঙ্গে। তারা বের হয়ে পেল মাসুক মিয়াকে। তিনি বাইরে থেকে এসেছেন। বাবা ফুপু কল দিয়েছিলেন, লিপিকে নিয়ে বেড়াতে যেতে বললেন। তাই নাকি? তাহলে ছুটি নিয়ে যা, বৌমাকে নিয়ে ঘুইরা আয়। ছুটি নিয়েছি কয়েকদিনের, চাচ্ছি আগামীকাল ভোরেই বেরোই।
ভালোই তো, যা। মাহিন আচ্ছা বলে লিপিকে নিয়ে মায়ের রুমে গেল। মিনারা বেগম শীতল পাটিতে বসে আছেন। লিপির দিকে একবার কেবল আর চোখে তাকালেন চাপা গলে। চাপতে চাপতে ঠান্ডা পানি নিয়ে এলো সে। গ্লাস দিয়ে পানি ঢেলে এগিয়ে দিল। মাহিন এক চুমুকে জল খেয়ে গ্লাস এগিয়ে দিয়ে বলল, বসো, আর তোমার জন্য কাপড় এনেছি। লিপি, ওর ব্যাগটা দাও। লিপি ব্যাগটা এগিয়ে দিয়ে বলল, দেখো আপু পছন্দ হয় কিনা, আমারটাও দেখো, যেটা পছন্দ হয় সেটাই নাও। আরে যে কোনো একটা দিয়ে দাও আমাকে, এখন তোমার এগুলো দরকার। আর এই যে আপু আমাকে মোবাইল কিনে দিয়েছে। বাহ, ভালো তো, ঠিক আছে। রাফিয়া একটা ব্যাগ নিয়ে উঠতে উঠতে বলল, আচ্ছা তোমরা হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসো, টেবিলে খাবার দিচ্ছি। লিপি গেল বাথরুমে। মাহিন চলে গেল চাপা কলে। রাফিয়া টেবিলে খাবার দিল। দুজনেই ফ্রেশ হয়ে এসে খেতে বসেছে। মাসুক মিয়া এসে ঢুকলেন তখন। তোমরা কখন এলে? এই তো একটু আগে। তিনি একটা চেয়ার টেনে বসে বললেন, জমিগুলো কি করবা? চুক্তিতে দিবা নাকি রফিক আলীকে? মাহিন প্লেটে ভাত নিয়ে নিতে বলল, গতবার না সার বেশি দিয়ে জ্বালিয়ে ফেলেছিলে ধান, ওরে দিবে নাকি আবার? তাহলে নিজেই করি। নিজে করবে কিভাবে? কামলা দিয়ে সব করব। বক্কর আলী আছে, সে বলছে তাকে সব সময় পাওয়া যাবে, আর যখন দরকার তখন লোক আরো আনবো। আর পানি? পাশের জমি তো ইয়াসমিয়ার, তাকে বলেছে চুক্তিতে পানি দিবে আমাদের জমিতেও। আচ্ছা তাহলে দেখো যেভাবে ভালো হয়, টাকাও যাবে এরকম বেশি। চুক্তিতে দিলেও অর্ধেক খরচ দেই, তাইলে নিজের করাই ভালো। সমস্যা হইল আর কি, বৌমার কষ্ট হবে, কামলাকে খাওয়ানো আর ধান তো নিজেরাই শুকিয়ে তুলতে হবে। হ্যাঁ, এগুলো আরো ঝামেলা। মাহিন প্লেটে ভাত নিতে নিতে বলল, সমস্যা নাই আব্বা, জমি নিয়ে করাই ভালো। হ্যাঁ মা, দেখি। কথা বলতে বলতে তাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। মাহিন চলে গেল লিপির রুমে। এরপর দিনকে দিন সবকিছু দ্রুত পাল্টে যেতে শুরু করলো। মাহিনের দৈনন্দিন প্রয়োজনীয় কাপড় চোপড় থেকে শুরু করে সবকিছু একটা একটা করে রাফিয়ার রুম থেকে চলে। তবে শুক্রবার দিবাগত রাতে ব্যতিক্রম কিছু ঘটল। রাফিয়া রোজকার মতো সবার ডিনার শেষে রান্নাঘর গুছিয়ে নিজের কামরায় চলে যায়। মাহিন শুয়ে আছে। গতকাল রাতে মনে পড়ায় বললাম, কিন্তু বলার ভঙ্গি বাজে ছিল। তোমার ছেলে মানসিক স্বভাব আর গেল না। যাই হোক, এখন যাও, হাত মুখ ধুয়ে নাস্তা করো। মাহিন লিপির রুমে গিয়ে ব্রাশে পেস্ট নিয়ে রান্নাঘরে এলো। লিপি চুলোর কাছে। দুজনের চোকাচোকি হতেই কেমন একটা অনুভূতি হলো তার। কি বলবে ভেবে পেল না। কেমন আছো লিপি, এটা কি বলবে, নাকি শুভ সকাল? বাঙালি সিরিয়াস পুরুষরা এসব রংঢং করে না, কিন্তু এই মুহূর্তে চোকাচোকি হওয়াতে সে কেমন বিব্রত বোধ করছে। লিপিও কিছু বলছে না, সে চোখ ফিরিয়ে নিল। অস্বস্তিকর একটা পরিবেশ। প্রথম প্রথম লিপির সঙ্গে ঘুমিয়ে রাফিয়ার সামনে যেতেও তার এরকম হতো। কে জানে একসঙ্গে দুই স্ত্রীকে সমান অধিকার দেওয়ার মতো মহৎ কাজেও অবচেতনে অপরাধবোধ কাজ করে কিনা। নিজেকে কি অভিনেতা মনে হয়, বুঝতে পারছে না মাহিন। সে লিপির সামনে না গিয়ে চাপা কলে চলে গেল। সময় যাক, অস্বস্তিকর পরিবেশটা কেটে যাবে। হাত মুখ ধুয়ে এসে টেবিলে বসে। লিপি টেবিলে নাস্তা দিল। সে নাস্তা খেতে খেতে লিপির দিকে না তাকিয়ে বলল, আম্মা নাস্তা করেছেন? না, এখন দিয়ে আসবো। আচ্ছা। একটা কিছু বলে কথা শুরু করতে হয় বলে বলা। মাসুক মিয়া এসে ঢুকলেন। চুলোর কাছে লিপিকে দেখলে তিনি বিরক্ত হন। দুইজন মহিলা বাড়িতে, তবুও কেন লিপিকে আসতে হবে রান্নাঘরে? তিনি টেবিলে চেয়ার টেনে বসে বললেন, কি গো মা, তোমাকে না রান্নাঘরে আসতে মানা করলাম? এগুলো রাফিয়া মা আর তোমার শাশুড়ি পারবে। দাও, নাস্তা দাও, আমি আবার হাওড়ে যাব। লিপি কিছু না বলে নাস্তা দেয় টেবিলে। এভাবেই চলতে থাকে দিন। সেই রোজকার রুটিন। মাহিন ক্লাসে যায়। লিপি টুকটাক কাজ করে রাফিয়ার সঙ্গে। মাহিন আরও 1 মাস লিপির পাশাপাশি রাফিয়ার কাছে মাঝে মাঝে রাতে এসেছে বটে, তবে সেটা স্থায়ী হয়নি। রাফিয়ার দ্রুত রূপ পতন ঘটেছে, যেন শরীরে মনে সে একেবারে ফুরিয়ে গেছে। কিছুদিন পর পর নানান অসুখ বিসুখে ভুগছে। মনের সঙ্গে বুঝি দেহের এতটাই নিবিড় সম্পর্ক। স্বামীর ভাগ মুখে দিলেও যে মন আর বুক দেয়নি। মানসিক অস্থিরতা, হতাশা, অনিশ্চয়তা,
চাপা কষ্ট তাকে ধীরে ধীরে নিঃশেষ করে দিচ্ছে। এর ভেতরে মাসুক মিয়া চাষের জমিতে পুরো দমে নেমে গেছেন। রাফিয়ার ভোরে উঠেই কামলা এবং শ্বশুরকে নাস্তা দিতে হয়। অঘোষিত একটা নিয়মে ছাড় পায় লিপি, নতুন বউ হিসেবে কিংবা ভিন্ন কিছু। সবাই চাতক পাখির মতো আছে অনাগত সন্তানের অপেক্ষায়। বাড়ির এসব কাজ, মাহিনের ইচ্ছা অনিচ্ছায় দেওয়া অবহেলা, সবকিছু মিলিয়ে মাত্র 2 মাস পর যে রাফিয়া সৃষ্টি হলো, তাকে আর আগের রাফিয়া বলা যাবে না। দায়িত্ববোধ থেকে আর কাছের টানা যেন নিজের প্রতি এক ধরনের চরম নির্যাতন। মাহিন বেশি দিন আর স্বেচ্ছায় নির্যাতিত হতে পারেনি। রাফিয়া এখন ভেতর থেকে শুকিয়ে গেছে একদম। একটা নারকেল গাছের সবুজ সতেজ কচি ডাব যেমন একটা সময় শুকিয়ে যায়, তেমনই হয়েছে রাফিয়ার অবস্থা। অন্যদিকে সবার পরম যত্ন। রাফিয়ার দরকারি কথা ছাড়া কিছুই হয় না, একান্তে সময় কাটানো হয় না। মাঝে মাঝে রাতে ভাবে, মাহিনের কাছে তার কি একেবারে প্রয়োজন ফুরিয়ে এসেছে? একেবারেই? সে কি এখন এই সংসারে কেবল কাজ করার জন্যই আছে? লিপির যখন বাচ্চা হবে তখন ওর তেনা ধুয়ে দেওয়াটাই কি তার প্রধান কাজ হবে? তাকে শুধু এসবই প্রয়োজন? বড় কষ্ট হয় রাফিয়ার। মাঝে মাঝে রাতে জানালা খুলে বাইরে তাকাই, ইচ্ছা করে গহীন বনের দিকে ছুটে গিয়ে কোথাও হারিয়ে যেতে। পরিবারের লোকেরা অনেক আগেই রাগে ক্ষোভে যোগাযোগ বন্ধ করে দিয়েছেন। এভাবেই দিন ঘনিয়ে আসছিল লিপির। প্রেগন্যান্সির সময় একদিন মধ্যরাতে রাফিয়ার দরজায় কড়া নাড়ে কেউ। রাফিয়া উঠে গিয়ে দেখে বালির সাথে দাঁড়িয়ে আছে মাহিন। আরে আরে, তোমার মুখ দেখে বেশি ফুটে গেছে। বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা নাই, তবু সমাদরে সবাই রেখেছে তোমাকে। এখন তোমার ওই নতুন বউর মতো সবকিছু লাগবে। নিজের চেহারা ছবির অবস্থা দেখছো? তাকানো যায়? তবুও তো আসি। কথাগুলো শুনে রাফিয়ার রাগে অপমানে মরে যেতে ইচ্ছা করছিল। এই সেই মাহিন এই কথাগুলো বলছে তাকে। সে নিজেকেই ছাড়াতে শরীর মোচড়ামুচড়ি শুরু করলো। মাহিন তার 2 হাত বালিশে চেপে রেখে ক্রোধান্বিত গলায় বলল, বেশি বাড়াবাড়ি করো না। মনে রাখা উচিত তুমি আমার বিয়ে করা বউ। তুমি আমার উপর থেকে নামো বলছি। মাহিন এক হাতে কাপড় তুলে উপরে শুয়ে গেল। শুরুতে একটু গা মোচড়ামুচড়ি করলেও খানিক পর রাফিয়া হার মেনে নেয়। মাহিন ক্রমশই এক আদিম খেলায় মেতে ওঠে। ঘর ভরে ওঠে দুজনের গঙ্গানিতে। একটা সময় খেলাটা থেমে যায়। মাহিন ক্লান্ত হয়ে পড়ে যায় পাশের বালিশে। রাফিয়া দুই হাতে মুখ ঢেকে কেঁপে কেঁপে ওঠে কান্নাই। রাফিয়াকে এক নিষ্ঠুর অভিজ্ঞতা দেখে রজনীটা আজ বিদায় নিল। ঘর ভরে আছে ভোরের মিহি আলোয়। এই আলো মানুষের মন ভালো করে দেয়। তবু রাফিয়ার মন খারাপই রইল। যার সঙ্গে এতটা বছর সে সংসার করেছে, সবকিছু উজাড় করে যাকে ভালোবেসেছে, সেই মানুষটার ভিন্ন এক রূপ দেখছে আজ রাতে। ঘুম ভাঙার পর মাহিনকে পাশে পেল না সে। ভোরেই তারা লিপির মামার বাড়ি যাওয়ার কথা। বাড়ির সবাইকে লুবনা নিজে দাওয়াত দিয়েছে। আজ দুপুরে ওর ছেলে ইমতিয়াজের মুসলমানি, কিন্তু সবার যাওয়া হবে না। ঠিক করা হয়েছে কেবল লিপি আর মাহিন যাবে। রাফিয়া উঠে রান্নাঘরে গিয়ে দেখে মাহিন গোসল করে বের হয়েছে। মিনারা বেগম গিয়েছেন লিপিকে রেডি করে দিতে। মাসুক মিয়া দুশ্চিন্তায় প্যাসেজে পায়চারি করছেন। মাহিনকে দেখে বললেন, বৌমাকে দেখে শুনে নিতে পারবি তো, নাকি আমি আসবো? কোনো সমস্যা হবে না আব্বা। এই তো উঠানের মাথা থেকে সিএনজিতে উঠে একেবারে ওদের বাড়ির সামনে। বলছিলাম বৌমার না গেলে কি হয় না? বুঝতে পারছো না আব্বা, ইমতিয়াজকে লিপি কোলে পিঠে করে বড় করছে। সে না গেলে হয়, তাও পাশের গ্রামে। কিন্তু এত আগে রেডি হচ্ছ কেন তোমরা? রাফিয়া মাকে আগে ডেকে তুলতে, নাস্তা বানিয়ে দিত। এখন অপেক্ষা করো। না আব্বা, লুবনা ভাবি বারবার ফোনে বলছে এখানে কিছু না খেয়ে বের হতে। তাদের বাড়ি গিয়ে নাস্তা করব। ও আচ্ছা, যাও তাহলে। আল্লাহর হাওলা। ওরা সকাল 7টার আগেই বের হয়ে যায়। লিপিকে মাসুক মিয়া ধরে ধরে সিএনজিতে নিচ্ছেন। লিপি বারবার বলছে, বাবা আমি হেঁটে যেতে পারবো, এগুলো কোনো সমস্যা না। মানুষ এই অবস্থায় কাজ কামও করে। না মা, খুব সাবধানে যাবে। গিয়ে হাঁটাহাঁটি করবে না, একটা জায়গায় বসে থাকবে। আচ্ছা আব্বা।
তাদেরকে সিএনজিতে তুলে দিয়ে এলেন মাসুক মিয়া এবং মিনারা বেগম। রাফিয়া কেমন আনমনে, উদাসীন। সে ভালো করে কিছুই ভাবতে পারছে না আজ। চাপাকলে গিয়ে হাত মুখ ধুয়ে এসে রান্নাঘরের টেবিলের চেয়ার টেনে বসে আছে। মিনারা বেগম এসে বললেন, কি রে, এভাবে বসে আছিস কেন? তোর শ্বশুরকে না তার সাথে চা বসা। সে উঠে গিয়ে চুলোয় আগুন ধরাই। মাথার ভেতর চিন্তার ঝড় বইছে, বুক খুঁড়ে খাচ্ছে রাতের ঘটনাগুলো। সে চা জাল দিয়ে বিস্কুট বের করে শ্বশুর শাশুড়িকে দিয়ে এলো। খানিক পর মিনারা বেগম এসে বললেন, রাফিয়া, ওরা যখন কেউ নেই, লিপির রুমে বিছানার চাদর বালিশের কভার ধুয়ে দে তো মা। এখনই দেব। হ্যাঁ দিয়ে দে, আমরা আসার আগেই শুকিয়ে যাবে। আর এমন মন মরা হয়ে আছিস কেন? অসুখ টসুখ হয়েছে নাকি রে মা? রাফিয়া অনিচ্ছা সত্ত্বেও উঠে গেল লিপির রুমে। বালিশের দুটো কভার আর বিছানার চাদর একটা বালতিতে নিয়ে রান্নাঘরে এলো সে। খালা, কাপড় ধোয়ার পাউডার নাই তো? সাবান আছে তো, দাঁড়া এনে দিচ্ছি। তিনি নতুন একটা সাবান এনে দিলেন। রাফিয়া চলে গেল কলতলায়। কোনো কাজেই যেন মন বসছে না। আজ সে গোসলও করেনি। এই প্রথম সহবাসের পর সে গোসল না করে ভোরে কাজ শুরু করে দিয়েছে। কাজ করতেও ইচ্ছা করছে না, কোনো কিছু গুছিয়ে ভাবতেও পারছে না, কোনো সিদ্ধান্তই নিতে পারছে না। মিনারা বেগম যা বলেছেন সেটাই করছে। এটাকেই কি স্রোতে গা ভাসিয়ে দেওয়া বলে? রাফিয়া সাবানের প্যাকেট ছিঁড়ে প্রথমে কভার দুটো ধুয়ে নিল। রাফিয়ার কেমন মাথা ধরেছে, হাত ব্যথা করছে। সে চিপতেই যেন পারছে না কিছু। তবুও বিছানার চাদর ধীরে ধীরে ধুয়ে চিপে নিলেন। এটুকু কাজে সময় চলে গেল ঘন্টাখানেক। বালতিতে কভার আর চাদর নিয়ে দাঁড়ায় সে। উঠানের রশিতে মেলে দিতে হবে, কিন্তু বসা থেকে উঠতেই মাথা যেন কেমন করে উঠল। চাপাকল থেকে রান্নাঘরের দরজা খানিক উঁচুতে। সে এক পা দিতেই পেছন দিকে মাথা ঘুরিয়ে বালতি সমেত পড়ে গেল। প্রথমে মাথা গিয়ে লাগে কলের মুখের উপরের উঁচানো স্থানে। মাগো বলে আর্তনাদ করে ওঠে রাফিয়া। মাথার পেছনের দিকে ফিনকি দিয়ে ছুটল রক্ত। পলকে আবার মাথা পড়ল নিচের কলতলায়। গোঙানো ছাড়া আর কোনো শব্দ করতে পারল না সে। প্রথমে মাগো ডাকটা শুনতে পেয়েছিলেন মিনারা বেগম। তিনি ছুটে এসে দেখেন রাফিয়ার ওপর কাপড়ের বালতি। সে কলতলায় চিত হয়ে পড়ে আছে। চার